স্লাইড হোল্ড করব, তোমাদের লেখা হয়েছে কিনা শুনবো, তারপরে ধরো প্রথম দিন ওটা মাফ করা যায়, কারণ প্রথম দিন ধরো আমিও সেভাবে ক্লাস নেই নাই। আচ্ছা, 1 2 3 4 5 6, আচ্ছা 5 জন আসছে, আমি ক্লাস শুরু করে দিই। ওকে, 37-এর মতো বাজে। বের করে দিচ্ছে। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। যদি কেউ ক্লাসে না আসতে পারো তাহলে এই ক্লাস রেকর্ড দিব, ওই রেকর্ড থেকে ওটা দেখতে পারবা। তো তো তোমার কি ওটার আর কি সমস্যা নাই। ধরো আমি ক্লাস তাহলে শুরু করলাম। তো তো আজকে আমাদের এই মানে এই পুরো চ্যাপ্টারে ধরো আমাদের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসের শুরুর দিকে আমি তোমাদের জন্য একটা এমসিকিউ রাখছি। তোমরা এমসিকিউটা আমাকে একটু উত্তর বলবা যে ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় আলোর সরলরৈখিক গতি, আলোর প্রতিফলন প্রতিসরণ, আলোর অপবর্তন ও সমাবর্তন। এটা অ্যান্সারটা একটু সবাই ধরো। ভাই আপনার কথা আটকে আটকাই যাচ্ছে। কি কি বললা, কি বললা? আটকায় আটকায় যাচ্ছে। আচ্ছা, সবারই কি সেম? হ্যালো? আমার এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, আমার তো নেট ঠিক থাকার কথা, আমার তো নেটে আসলে সমস্যা হওয়ার কথা না। হ্যালো, কথা কি ঠিক মতো আছে এখন? হ্যাঁ ভাইয়া ঠিকই আছে। এখন এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু বলো যে আমাদের এই ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় আলোর সরলরৈখিক গতি, আলোর প্রতিফলন প্রতিসরণ, আলোর অপবর্তন ও সমাবর্তন। কোনটা হবে, 1 2 না কোনটা হবে একটু জানো? 1 আর 2। 1 আর 2, হ্যাঁ, কারণ কি আমরা এই অপবর্তন এবং এই সমাবর্তন পড়িনি। মানে এই দুইটা টপিক আছে আমাদের ধরো পরের চ্যাপ্টারে, তো যেহেতু এগুলো আমরা পড়িনি, তাহলে এইগুলো তো আমরা এই মানে এই চ্যাপ্টারে এই যে ফার্মাটের নীতিতে জানবো না, তো এটা আমাদের 1 আর 2 হবে। তাও যদি আমি বলি যে কেন, ধরো আমাদের অপবর্তন সমাবর্তন এই দুইটা আমাদের এই তো ভৌতোলক বিজ্ঞান এই পরের চ্যাপ্টারের মানে এই চ্যাপ্টারের পরে যে চ্যাপ্টার ভৌতোলক বিজ্ঞান সেই চ্যাপ্টারের টপিক। তো এই যে এদের সরলরৈখিক গতি, আলোর প্রতিফলন এবং হলো প্রতিসরণে আলো সরল রৈখিক পথে চলে। অর্থাৎ আলোটা আমরা মনে করি যে আলোটা এই প্রতিফলন প্রতিসরণ এবং হলো শোষণ, সেই তিনটা ফেনোমেনাতে আলো সরল রৈখিক পথে চলে। অর্থাৎ আলো আমাদের এইভাবে স্ট্রেট কাট চলে, এরম করে আমাদের স্ট্রেট ভাবে চলে, এরম করে স্ট্রেট ভাবে চলে। ধর এটা যদি একটা পাথ হয়, তাহলে আলো সেখানে পড়ে, পড়ার পর একটা আমাদের একটু পরে প্রতিফলিত হয়। কিন্তু এই যে অপবর্তন সমাবর্তন সেই দুটো ফেনোমেনাতে আলোকে ধরা হয় আলো সরলরৈখিক পথে যায় না, আলো হলো তরঙ্গের শেপে যায়। তরঙ্গের শেপ কেমন? তরঙ্গের শেপ ধরো এটা যদি একটা আলোর উৎস হয়, এটা যদি একটা আলোর উৎস হয়, তাহলে আলো সেখান থেকে এইভাবে তরঙ্গের মতো করে যায়। তরঙ্গের এইরকম করে একটা তরঙ্গ উৎপন্ন হয়। দেখবা এর একটা পারফেক্ট এক্সাম্পল। তুমি যদি ওই আর কি নদীতে বা একটা পুকুরে যদি একটা ঢিল ছোড়ো, সে মানে ওই আর কি সেখানে দেখবা আস্তে আস্তে পানির ওই গোল অংশটা কিন্তু আস্তে আস্তে বড় হয়, প্লাস এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তো সেই কারণে তখন ওই একটা তরঙ্গ হিসেবে আমরা পানির তরঙ্গ দেখতে পাই। সেম ভাবে এই অপবর্তন এবং সমাবর্তনে আলোর তরঙ্গ তত্ত্বটা প্রকাশিত হয়, কিন্তু আমাদের প্রতিফলন এবং হলো প্রতিসরণে সরলরৈখিক বা কণা তত্ত্বটা প্রকাশিত হয়, যা আমরা ফার্মাটের নীতির সাহায্যে গতদিন ব্যাখ্যা করছিলাম। ওকে, তো আসো আজকে আমরা এই চ্যাপ্টারের পড়াশোনা শুরু করি, মানে এই চ্যাপ্টারের নতুন যে আর কি পড়াশোনা শুরু করি। তো আমাদের দেখো প্রথম কথাটা আছে হলো প্রতিসরণ। তো প্রতিসরণ জিনিসটা কি? প্রতিসরণ জিনিসটা দেখো খুবই সিম্পল। প্রতিসরণ জিনিসটা যদি বলি একদম মানে এটা আর কি 9 10-এ দেখবা আমরা প্রতিসরণ এবং প্রতিফলন নামে যে চ্যাপ্টারটা ছিল সেখানে অলরেডি মানে প্রতিফলনের অনেক কিছু পড়ে আসি। তো এই চ্যাপ্টারে আমরা বই আর মানে মেইন কথাটা থাকে আমাদের হলো প্রতিসরণ নিয়ে। প্রতিফলন নিয়ে খুবই কম কথাবার্তা থাকে। তো প্রতিফলনের কথাবার্তা যা ছিল সেটা আমরা গতদিন ওই ফার্মাটের নীতির সাহায্যে কিন্তু ব্যাখ্যা করে আসছি, প্রমাণ করে আসছি। তো আজকে আমরা ওই আর কি প্রতিসরণটা পড়বো না, মানে প্রতিফলনটা পড়বো না, আমরা আজকের পর থেকে প্রতিসরণই পড়বো। প্রতিফলন সম্পর্কিত আর মানে আর কোনো কথাবার্তা
এই যে পুরো চ্যাপ্টারে খুব একটা নাই, তাও একটু আছে প্রিজমের ব্যাপারে, বা একটু আর কি প্রিজমের বেলায়, বা ধরো আমাদের হলো পুঁতি, বা যদি বলি হলো সমান্তরাল পাত দ্বারা প্রতিফলনের বেলায়, তো ওইখানে একটু আছে বা আমাদের ধরো ওই আর কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তো সেইখানে একটু প্রতিফলনের কথাবার্তা আছে, কিন্তু সেগুলো খুবই কম। মেইন কথাবার্তা আছে এই আমাদের প্রতিসরণ নিয়ে। তো আমাদের ধরো প্রতিসরণটা শুরু হোক। প্রতিসরণ কি? প্রতিসরণ ধরো আমাদের যদি একটা যদি ঢালু তল থাকে, ধরো আমাদের এটা একটা মানে এই পুরোটা ধরো আমাদের একটা মাধ্যম, মানে মনে করো এটা আমাদের হলো পানি মাধ্যম, মনে করো এটা হলো পানির লেয়ার। পানির লেয়ারের এই নিচে ধরো আমাদের এই পোর্শন গুলোতে মানে এই যে আমাদের এই যে নিচের যে আর কি পার্টগুলো আছে, ধরো সেই পার্টগুলোতে আমাদের পানি আছে। এই পার্টগুলোতে আমাদের পানি আছে, ওকে, এই পার্টগুলোতে ধরো আমাদের পানি আছে। ধরো এই যে নীলগুলোকে দিয়ে আমি ধরো এইখানে পানি বোঝাচ্ছি। তো আলো যদি ধরো যদি কোনো পানি যদি না থাকতো, ধরো এইখানে যদি কোনো প্রকার যদি পানি না থাকতো, তাহলে কি হতো? আলো এই পথ দিয়ে এই পুরো পথ দিয়ে আমাদের আসতো, এসে কিন্তু আলোটা আমাদের ধরো এই পথেই গমন করে যেত। অর্থাৎ যদি আমরা যদি একটা টর্চ লাইট মারতাম, মানে ধরো এই একটা পজিশন থেকে আমরা টর্চ লাইট মারতেছি। তো টর্চ লাইট মারার পর কে আসলো আবার? আহ ওকে, তাহলে দেখো তো এই যে ধরো আমাদের হলুদ অংশ, তো আমাদের এই আর কি হলুদ অংশে যখন আমি একটা টর্চ লাইট মারবো, টর্চ লাইট মারার পর কিন্তু সেই আলোটা আমাদের ধরো এই পাতে আপতিত হইলো। তাহলে টর্চ লাইটের আলোটা কিন্তু এই পথেই ফিরে যাওয়ার কথা ছিল, অর্থাৎ এইভাবেই সরলরৈখিক পথেই কিন্তু ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সরলরৈখিক পথে ফিরে যায় না, না ফিরে গিয়ে সে সামান্য কিছুটা একটু বেঁকে যায়, একটু কিছু পরিমাণ বেঁকে যায়, একটু কিছু পরিমাণ বেঁকে যায়। তো এই যে ঘটনা, এই যে একটা যদি বলি যে আলো যখন তির্যকভাবে ধরো, এই যে তির্যকভাবে বলতে এই যে ধরো আমাদের খারাপভাবে কোন একটা মাধ্যমে আপতিত হইলো, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন গমন করতে চায়, গমন করার সময় আলোটা কিছু পরিমাণ বেঁকে যায়, অর্থাৎ তার যে বিভেদ তল ছিল, তার যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না যেয়ে সে কিছু পরিমাণ বেঁকে যায়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় প্রতিসরণ। তো আমি লিখে দেবো, দাঁড়াও, তার আগে আমরা একটু এই ডায়াগ্রামটা একটু আরেকটু ভালো করে আঁকি। ধরো এটা আমাদের ছিল আলো, আলোর আমাদের হলো আপতিত রশ্মি। তো আপতিত রশ্মির এইখানে যে অবিলম্ব বা ওই যে আমাদের হলো মাধ্যমের সাথে যে একটা অবিলম্ব বা একটা লম্ব আঁকা যায়, সেই লম্বকে বলা হয় কি আমাদের অবিলম্ব। তো ধরো আমি অবিলম্বর কালারটা একটু অন্য একটা কালার দিই। ধরো এই সাদাটা আমাদের অবিলম্ব। তো অবিলম্ব পথে আলোর কোন পথে যাওয়ার কথা ছিল? আলোর কিন্তু আমাদের ধরো এই যে সরলরৈখিক পথে, এই সরলরৈখিক পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আলো কিন্তু সরলরৈখিক পথে যায় না, না গিয়ে আলোটা একটু বেঁকে যায়। তো আলোটা আমাদের এই তো এইভাবে একটু আর কি বেঁকে গেল। তো একটু এই যে বেঁকে যাওয়ার যে ঘটনা, এই পুরো ঘটনাটাকে বলা হয় আমাদের আলোর প্রতিসরণ, ওকে। তো আমি এটা লিখে দেবো, তার আগে আমরা আরেকটু কয়েকটা জিনিস পড়ি। যে ধরো এটা আমাদের কি রশ্মি? তাহলে এই পুরোটা তাহলে কিন্তু আমাদের আপতিত রশ্মি। এই পুরোটা আমাদের তাহলে হলো আপতিত রশ্মি। ধরো এইগুলো আমাদের কালকেও ছিল, কালকেও আমি ওই প্রতিফলিত বা প্রতিফলন পড়ানোর সময় কিন্তু অলরেডি পড়াইছিলাম। তো এই জিনিসপাতিগুলো আমরা আবার একটু রিপিট দিচ্ছি। তো ধরো এটা আমাদের হলো, এটা আপনার দেখা যাচ্ছে। হ্যালো, কি বললা? হ্যালো, শোনা যায় না কথা? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। সবারই কি কথা তাই? শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। সবারই কি তাই? আমি তো স্ক্রিন আমার ফোনে দেখতে পাচ্ছি। না, দেখা যাচ্ছে। ওইখানে একটু আমার চেহারাটা খাড়া করে, মানে একটু বের করে সেখানে একটু ক্লিক করো, এই যে জুম করার যে একটা বাটন আছে, ফুল স্ক্রিন করার যে একটা, সেখানে দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে তো নাকি? ওকে, তাহলে দেখো হয় না তো। আহ, তাহলে তুমি বের হয়ে আরেকবার ঢোকো, ক্লাস থেকে লিভ দিয়ে আরেকবার ঢোকো, দেখো দেখা যাবে। আমি আমার ফোনেও ক্লাসটা দিছি, তো আমি ফোনেও তো আসলে দেখতে পাচ্ছি। তাহলে আমি দেখো শুরু করি, ওকে। ধরো এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে দেখো এটা ধরো আমাদের আপতিত রশ্মি। আর এই রশ্মিটা কি? এই রশ্মিটা কি আমাদের? এই রশ্মিটা হলো আমাদের প্রতিসরিত রশ্মি। এই রশ্মিটা আমাদের প্রতিসরিত রশ্মি। এই রশ্মিটা আমাদের হলো প্রতিসরিত রশ্মি। আর এই যে সাদা যে রেখাটা আছে, সাদা রেখাটা কি রেখা? সাদা রেখাটা কিন্তু আমাদের অভিলম্ব। এই যে দুই মাধ্যম তলে যে একটা অঙ্কিত অভিলম্ব,
মাধ্যমের উপরে যে একটা 90 ডিগ্রি কোণ করে যে একটা লম্বটা না হয় তাকে আমরা অভিলম্ব বলি। তো এখন এই যে আপতিত রশ্মি ধরো অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা ধরে নিই হলো আই বলে নিই। কারণ কি, কারণ আপতিত রশ্মির যে ইংরেজি তাকে বলা হয় হলো ইনসিডেন্ট রে। তো ইনসিডেন্টের আই থেকে এই মানে এই যে পুরোটাকে আমাদের কিন্তু ধরা হয়েছে আই। আর এই যে প্রতিসরিত রশ্মি তার যে ইংলিশ সেটা হলো আমাদের রিফ্র্যাক্টিভ বা রিফ্রাক্টিভ রে। ওকে, রিফ্রাক্টিভ রে বলে। তো রিফ্রাক্টিভ রে বলার কারণে এই যে আমাদের যে অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মিটা যে কোণ উৎপন্ন করছে সেই কোণকে বলা হয় আমাদের ছোট হাতের আর। ওকে, তো এখান থেকে আমাদের ধরো এটা আমাদের বলা যায় প্রতিসরণের ঘটনা। তাহলে দেখো প্রতিসরণের ঘটনাটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে আলোক রশ্মি, এই যে আপতিত রশ্মি বা আলোক রশ্মি তির্যকভাবে কোনো মাধ্যমে বা এক মাধ্যম থেকে, ধরো এটা আমাদের এ মাধ্যম, মানে এই পটটা ধরো আমাদের হলো বাতাস মাধ্যম আর এই পটটা ধরো আমাদের পানি মাধ্যম। এখন শুধু যে বাতাস মাধ্যম থেকে পানি মাধ্যম না, আমরা বলবো যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গমনের সময় এই যে দুই যে বিভেদ তল, ধরো এই যে আমাদের বলা যায় যে দুই মাধ্যমের মধ্যে যে একটা বাধা দেওয়া আছে যে তলের দ্বারা, ধরো এই আমাদের নীল অক্ষ বা ধরো এটাকে যদি একটু কালার করে দিই, ধরো এই যে ধরো লাল অক্ষটা বা এই যে লাল অক্ষটার যে আমরা বিভেদ তল বলতেছি, এই লাল অক্ষের আলোক রশ্মি এই নীল বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু নীল বরাবর না গিয়ে কিন্তু, বা ধরো এই যে কমলা বরাবর যাওয়ার কথা ছিল, কমলা বরাবর না গিয়ে কিন্তু একটু বেঁকে গেছে। তো এই ঘটনাটাকে আমরা বলতেছি আলোর প্রতিসরণ। ওকে, তো এই পুরো জিনিসটা দেখো আমি এইখানে সংজ্ঞা আকারে লিখে রাখছি, তোমরা একটু সংজ্ঞাটা তুলে নাও, তোমরা ওই চিত্রের নিচেই সংজ্ঞাটা একটু তুলে নাও, যে আলোক রশ্মি তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমনকালে দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির বেঁকে যাওয়ার যে ঘটনা তাকে আলোর প্রতিসরণ বলে। তোমরা একটু তুলনা হইলে সবে হ্যান্ড রেজ করো, তাহলে আমি পরের টপিকে যাবনি। আজকে আমি সবকিছু লিখে রাখছি যাতে ক্লাসটা তাড়াতাড়ি নেওয়া যায়, প্লাস অনেক কিছু যাতে পড়ানো যায়। ওকে, অনেকগুলো স্লাইড আছে, প্রায় 50টার মতো স্লাইড আছে, দেখি আল্লাহ ভরসা কতদূর। আর তোমাদের তোলা হলে একটু হ্যান্ড রেজ করো, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর না তুলেও হ্যান্ড রেজ করো না। তোমরা কালকে কোনো কিছু না তুলেই খালি হ্যান্ড রেজ করতেছিলাম, আমি কিন্তু বুঝতেছিলাম। একজন করছে হ্যান্ড রেজ, দুইজন, তিনজন। তাহলে আলোক রশ্মি তির্যকভাবে এক মাধ্যম হতে অন্য মাধ্যমে গমনকালে দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির বেঁকে যাওয়ার যে ঘটনা তাকে আলোর প্রতিসরণ বলে। এই যা এতক্ষণ বললাম, যা কথা বললাম, এইটাই কিন্তু একটা সংজ্ঞা রূপে কোশ্চেনে বা স্লাইডে কিন্তু আছে। প্লাস যদি ক নাম্বারে আসে আলোর প্রতিফলন কাকে বলে, তাহলে কিন্তু এটাই লিখতে হবে। এর বাইরে একটা কথাও যদি তুমি মিস যাও তাহলে তোমার কিন্তু কাটা যাবে। দেখো, এই যে তির্যক ভাবে কথাটা তুমি যদি না লেখো তাহলে কিন্তু একটা ভুল হয়, যে তুমি আলোককে যে যে আমাদের আলোটা তির্যক ভাবে না না পড়ে কেমন ভাবে পড়বে, সে কি আমাদের লম্ব ভাবে পড়বে নাকি সে আমাদের পাতাল ভাবে পড়বে, নাকি সে আমাদের খারাপ ভাবে পড়বে, নাকি কোনটা। তো সেই কারণে এই তির্যক ভাবে কথাটা ইম্পর্টেন্ট। প্লাস এই যে এক মাধ্যম থেকে এটা তো একটা ভাইটাল টপিক, এটা যদি না লেখো তাহলে তো পুরো মার্কি কাটা। তারপর কি বলছে, দুই মাধ্যমের বিভেদ তলে, যে এই যে ধরো এই একটা মাধ্যম, ধরো এই পাশে আমাদের এয়ার মাধ্যম আর এই পাশে ধরো আমাদের বাতাস মাধ্যম। তো এয়ার মাধ্যম আর বাতাস মাধ্যমের এই যে একটা বিভেদ তল, এই যে একটা বিভেদ তলে আছে, তাহলে এই বিভেদ তলে আলোটা এই শো করে সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু একটু সামান্য পরিমাণ বেঁকে যাচ্ছে। তো এই যে বেঁকে যাওয়ার যে ঘটনা তাকে বলা হয় কি আলোর প্রতিসরণ। ওকে, তো আমরা এখন প্রতিসরণের সূত্র দেখব। তোমরা টাইটেল দাও যে প্রতিসরণের সূত্র। তো প্রতিসরণের সূত্র হলো দুইটা, একটা হলো প্রথম সূত্র, একটা হলো দ্বিতীয় সূত্র। দেখো প্রথম সূত্রটা খুবই ইজি, এটা আর কি বুঝে দেওয়ার আমি মনে করি দরকার পড়ে না। তাও ধরো একটু যদি বুঝে দিই, যে ধরো এটা যদি আমাদের ওই যে ডায়াগ্রামটা আঁকলাম সেই ডায়াগ্রামটাই ধরো আমাদের আলোটা এই পথে সোজাসুজি যদি পড়ে তাহলে আলোটা এই সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু সোজাসুজি না গিয়ে কি হয়, আলোটা একটু বাঁকা পথে চলে যায়, একটু আমাদের এই যে বাঁকা পথে চলে যায়। তাহলে এটা কি, এটা হলো আমাদের এটা হলো মানে এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি, আর এটা হলো কি এই যে অঙ্কিত অভিলম্ব বা এই যে দুই মাধ্যমের মধ্যে অঙ্কিত অভিলম্ব। তো সেখান থেকে ধরো এই যে যদি আমরা এটা দেখো, আমি কালকেও বুঝেছিলাম, গত ক্লাসও বুঝেছিলাম, যে আমাদের যদি এটা যদি ধরো একটা পাথ হয়, এটা যদি একটা পাথ হয়, তাহলে এই পাথে যদি আলোটা যদি পড়ে, ধরো এটা যদি একটা থ্রি ডি একটা পাথ ধরে নাও,
এটা যদি একটা 3D পাথ হয়, তাহলে এই পথে যদি আলোটা পড়ে, তাহলে আলোটা এইখানেই একটা অভিলম্ব ক্রিয়েট হবে। তাহলে এইখানেই ধরো একটা অভিলম্ব ক্রিয়েট হবে, এই যে একটা অভিলম্ব। তো এই অভিলম্ব যে তলে আছে এবং এই যে প্রতিসরিত বা আমাদের সরি এই যে ধরো আমাদের এটা যেহেতু আমাদের মানে প্রতিফলন না, যেহেতু আমাদের এটা আমাদের প্রতিসরণ, তাহলে ধরো এর এই সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু না, আগে কিন্তু একটু বাঁকা পথে আসো। ধরো মনে করে এই প্রোডাক্ট আমাদের গ্লাস, তাহলে এই যে এই রশ্মি, এই যে এই রশ্মি এবং এই যে এই নীল কালারের অভিলম্ব, এই তিনটা কিন্তু একই তলে অবস্থান করতেছে, তিনটা একই তলে অবস্থান করতেছে। তো এটাই হলো প্রতিসরণের প্রথম সূত্র। তোমরা দেখো এই যে তিনটা কিন্তু একটা তলের মধ্যে অবস্থান করে। একটু যদি 3D শেপ, ধরো আমি যদি কাছাকাছি থাকতাম তাহলে ধরো আমি একটু বই টই দিয়ে একটু বোঝাতে পারতাম, কিন্তু তাও আমি চেষ্টা করছি যতটুকু চেষ্টা করা যায়। ওকে, তো দেখো সেটা আমাদের হলো প্রথম সূত্র, যে আপতিত রশ্মি দুই মাধ্যমের এই যে বিভেদ তল, এই যে এটা একটা মাধ্যম, এই যে মানে এই যে আমাদের দুই মাধ্যমের যে একটা বিভেদ তল, এই বিভেদ তলে যে অঙ্কিত অভিলম্ব, এই যে একটা অভিলম্ব, এই যে আমাদের আপতিত রশ্মি, ধরো এই যে আমাদের আপতিত রশ্মি এবং এই যে আমাদের প্রতিসরিত যে রশ্মি, তারা একই সমতলে বা একই তলে অবস্থান করে। এটা হলো আমাদের প্রতিসরণের প্রথম সূত্র। তোমাদের লেখা হলে হ্যান্ড রেজ করো, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। আজকে মানে অনেক কিছু লেখা আছে, তো এইগুলা লিখতে হবে, মানে নোট যদি বানাতে চাও একটু লেখা লাগবে। ভাইয়া প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা একটু বলবেন? প্রতিফলনের দ্বিতীয় সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্র এই যে আম, আপতিত রশ্মি ও প্রতিসরিত আপতিত রশ্মি ও প্রতিফলিত আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। নাকি ভুল হলো? সরি, প্রথম সূত্র, এটা হলো প্রথম সূত্র। প্রথম সূত্র হলো এটা তো আপতন প্রথম কোণ, সূত্র। হ্যাঁ হ্যাঁ, প্রথম সূত্র হলো আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান। আর দ্বিতীয় সূত্রটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করে। মানে এটার মতনই একদম সেম টু সেম, খালি আগে এইখানে ছিল ধরো আমাদের প্রতিসরিতর বদলে ছিল হলো প্রতিফলিত, খালি ওটাই একটু খালি চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে সবার মনে হয় তোলা শেষ, আমি ধরো পরের টপিকে যাচ্ছি। আগের ক্লাসে হুম। আগের ক্লাসে প্রতিফলনের দ্বিতীয় সূত্র লিখে দেননি, মানে পতিত রশ্মি পর্যন্তই করাইছেন, তারপর আর লেখেননি কিছু। ওটা বোধহয় মুখে মুখে বলছিলাম, নাকি বলিনি কিছু? কি যে বলার তো লিখে দিছেন তো? হ্যাঁ, আমি লিখে তো আজকে দিছি, লিখে দিছি আমি আরে আমি তো রিতু, তাই। তুমি খুব খারাপ, তোমার মেসেজ দিছি বিয়াদব। ওই তোমার নোট 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 আসলে কেন দিবে? নোট হলো তোমার জিনিস। এখন তো আমি কিছু বললে তো থাক, কিছু বলবো না। দেখো বায়োলজি নোট করে করে একদম খাতা একদম লাল নীল হলুদ সবুজ 14টা কালার দিয়ে ইউজ করো, আর এই যে ফিজিক্স নোট করতে ম্যাথ নোট করতে কি তোমাদের কি? ওকে, দেখো, তাও আমরা দেখো এটা মানে এটা আমাদের হলো প্রথম সূত্র গেল। তাহলে প্রথম সূত্র কি, যে আপতিত রশ্মি দুই মাধ্যমের বিবর্তনে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে। এখন দেখো আমরা দ্বিতীয় সূত্রটা পড়বো। দ্বিতীয় সূত্রটা আমি আগে একটু বুঝে দিই, বুঝে দেওয়ার পরে আমি ওই আর কি বাংলা কথাটা লিখতেছি। দেখো খুবই সিম্পল, খুবই সিম্পল। ধরো এটা আমাদের ধরো ওই আর কি বিভেদ তল। তো এই বিভেদ তলে মনে করো এই যে নীল কালারের, এটা আমাদের হলো বলা যায় অবিলম্ব। ওকে, এটা ধরো আমাদের অবিলম্ব। তো এইটা ধরো আমাদের আপতিত রশ্মি, এই পুরোটা ধরো আমাদের আপতিত রশ্মি। তো এই রশ্মিটা যার কথা ছিল কোন দিকে, এই রশ্মিটার এই সোজা পথে যাওয়ার কথা ছিল, ধরো এইভাবে সোজা পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু সেই পথে না গিয়ে একটু বাঁকা পথে চলে যায়। ওকে, একটু বাঁকা পথে চলে যাচ্ছে, একটু এই যে একটু বাঁকা পথে চলে যাচ্ছে। তো এই ঘটনাটাকে কিন্তু আমরা অলরেডি প্রতিফলন বা প্রতিসরণ বলছি, অলরেডি প্রতিসরণ মানে এই আর কি বলে রাখছি। তাহলে দেখো এখন এই যে এই অ্যাঙ্গেলটাকে কি বলছিলাম, এই অ্যাঙ্গেলটাকে বলছিলাম হলো আমাদের আই, আর অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মির যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলে দিচ্ছিলাম হলো আর। এখন বিজ্ঞানীর নামটা হলো স্নেল, বিজ্ঞানী স্নেল, তিনি অবজার্ভ করছে যে ধরো তিনি ফার্স্টে এই একটা আলো নিল, তারপর ধরো ধরো এটা ধরো আমাদের I1, তারপর ধর আচ্ছা ধরো এটা আমি একটু পরে বলি। ধরো সে একটা জিনিস অবজার্ভ করলো, সে ধরো ফার্স্টে এটা ধরো আমাদের প্রথম আলো, এটা ধরো আমাদের ফার্স্ট রে। তো এই ফার্স্ট রে সে যখন এইভাবে আর কি যদি বলি কোন একটা মাধ্যমে অ্যাপ্লাই করে, তখন
এই যে আপতন কোণের যে সাইন অনুপাত বা আপতন কোণের ধরো এই যে এই পুরোটা হলো আপতন কোণ, তাহলে আপতন কোণের সাইন অনুপাত কি? আপতন কোণের সাইন অনুপাত হলো আমাদের সাইন আই। আর এই যে প্রতিসরণ কোণ, এই যে প্রতিসরণ কোণের সাইন অনুপাতটা কি? সাইন অনুপাত মানে কি? ওই কোণের সাইন অনুপাত। ধরো আমাদের এটা যদি 30 ডিগ্রি হইতো তাহলে বলছে যে 30 ডিগ্রি সাইন অনুপাত। তো বিজ্ঞানী স্নেল ওই আর কি পর্যালোচনা করে দেখছে যে সাইন আই আপতন কোণের সাইন এবং প্রতিসরিত কোণের যে সাইন, তাদের যে একটা অনুপাত আছে, ধরো এই যে সাইন আই আপতন কোণের সাইনের অনুপাত এবং হলো প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এই পুরোটা একটা হলো কনস্ট্যান্ট, এই পুরোটা একটা হলো কনস্ট্যান্ট। এখন এটা কেমনে কনস্ট্যান্ট হলো ধরো আমি ব্যাখ্যা করতেছি। ধরো এটা হলো প্রথম রে। এখন পরে রেটা যে কাজটা করলো, ধরো আমি যদি অন্য একটা রে নিই, ধরো সে ধরো এই টাইপের একটা রে নিছে, ধরো অন্য একটা রে, এটা ধরো আমাদের হলো সেকেন্ড রে। সেকেন্ড রেটা ধরো আমি এইভাবে যদি এই কালার আঁকি, ধরো সেকেন্ড রেটা সে এইখান থেকে অ্যাপ্লাই করলো, করার পর সেই রেটার কিন্তু আমাদের ধরো এই যে এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু সেই পথে না যে একটু কিন্তু বিকৃতি ঘটবে, একটু বিচ্যুতি ঘটে ধরো সে আমাদের এই অ্যাঙ্গেলে ফিরে চলে গেছে। ওকে, তাহলে আমি যদি এখন এইখানে যদি একটু নামকরণ করি, ধরো আমি যদি এই কোণটাকে I1 নামকরণ করলাম, এই কোণটাকে R2 মানে R1 নামকরণ করলাম, তাহলে সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1, এটা হলো একটা কনস্ট্যান্ট। সেম ভাবে যদি আমি এখন ধরো এই পরের যে সেকেন্ড রেট যেটা পাইলাম, ধরো আমাদের হলো সেকেন্ড রেট জন্য যে জিনিসপাতিগুলো পাচ্ছি, যে সেকেন্ড রেট জন্য এই আপতন কোণের মানটা সেটা হলো আমাদের I2, আর এই যে প্রতিফল বা আমাদের প্রতিসরিত, সরি এটা হলো প্রতিসরণের যে কোণ সেটা ধরো আমাদের R2। তো তো আর কি ধরো আমি যদি সাইন I1 বাই সাইন R1 ধরো একটা কনস্ট্যান্ট পাচ্ছি, ধরো সাপোজ সেই কনস্ট্যান্টের মানটা হলো 10, বা মনে করে সেই কনস্ট্যান্টের মানটা 5, বা তুমি এমনি একটা মান ধরো না, ধরো আমি ধরে নিলাম সেই কনস্ট্যান্টের মান ধরো আমাদের 2 সামথিং কোন একটা কিছু। যখন আমি প্রথম লাইটটা নিলাম, প্রথম লাইটটা নিয়ে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর পাইলাম 2। সেকেন্ড লাইট নিয়েও যখন আমি এইভাবে তাদের আপতন কোণ এবং যখন এই যে প্রতিসরণ কোণ, এই দুইটা যখন অনুপাত নেব তখনও আমি 2 পাবো। আমি যদি তৃতীয়টা নিতাম তাহলে কি হতো? সাইন I3 সাইন R3 সেটা হলো 2, সাইন I4 সাইন R4 সেটা হলো 2, সাইন I5 সাইন R5 সমান সমান 2। মানে আমি যে আলোই নিই এই অ্যাঙ্গেলগুলো এমনভাবেই শিফট হয় যে আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরিত কোণের সাইন অনুপাত সেই দুইটা একটা কনস্ট্যান্ট। তো আমি দেখো এই সংজ্ঞাটা, ধরো এটা আমার হলো বোঝানোর টেকনিক্স, যদি বলি আর কি এই আর কি বোঝানোর জন্য বলছে হলো 2, কিন্তু বাস্তবেই কিন্তু তারা যে আসলে 2 হবে তা না, তার উপর কিন্তু একটা কিন্তু মান থাকে। তো সেই মানটা ধরো আমি লিখে দিচ্ছি, সেই মানটাকে আমরা মিউ বলি। ওকে, তো তো আর কি ধরো এই যে আমাদের এটাও কিন্তু বলা যায় ছিল কনস্ট্যান্ট। তাহলে আমি যদি একবারে পুরো একটা ফর্মুলা যদি লিখতে চাই, পুরো ফর্মুলায় কিন্তু যদি লিখতে চাই তাহলে কিন্তু কি লেখা যায় যে সাইন I1 ডিভাইডেড বাই এই যে আমাদের সাইন R1 সমান সমান এই যে আমাদের কি যে সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2 ডট 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 অনেকগুলোর জন্য, মানে অনেকগুলো n সংখ্যক আলোর জন্য সমান সমান কিন্তু একটা কনস্ট্যান্ট। ওকে, সমান সমান একটা কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্ট দেখো আমরা কনস্ট্যান্টের মানগুলো কিন্তু কিন্তু আর কি ধরে নিই, যে ধরো মহাকর্ষ বলে কনস্ট্যান্ট ছিল g, যেটা হলো 6.673 × 10⁻11। সেম ভাবে আমাদের স্থির তড়িৎ বলেও কিন্তু একটা কনস্ট্যান্ট ছিল, যেটা আমাদের 1/4πf মানে 4πε0। তো সেইভাবে এই কনস্ট্যান্টটাও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা তৈরি করে রেখে গেছে। এই যে পুরো কনস্ট্যান্টের মান, সেই কনস্ট্যান্টের মানটা হলো আমাদের, আমি এখানে মানে অন্য একটা কালাতে লিখতেছি, সেটা হলো আমাদের মিউ। ওকে, এইটাকে বলা হয়, এই তো মিউ এভাবে লেখা হয়, তোমরা মিউ হয়তো বা দেখছো কেমিস্ট্রিতে দেখার কথা, একে আমাদের মিউ বলা হয়। ওকে, তার মানে কি যে যদি আমি দ্বিতীয় সূত্রটা একটু ব্যাখ্যা করি, যে আপতিত রশ্মির বা আপতন কোণ, আপতিত রশ্মির যে কোণ বা আমরা যাকে হলো আপতন কোণ বলি, আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরিত বা প্রতিসরণ কোণের সাইন অনুপাত, এই দুইটার কোণের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে বলা হয় মিউ। ওকে, এই মিউটা কি? মিউটা হলো আমাদের প্রতিসরাঙ্ক, এই মিউটা হলো আমাদের প্রতিসরাঙ্ক। ওকে, মিউটা হলো প্রতিসরাঙ্ক। তো আমি এই জিনিসটাই এইখানে বাংলা কথায় লিখে রাখছি, কিন্তু তার আগে একটা
একটু লাইন জিনিসপাতি লেখা আছে, তোমরা আগে একটু তুলে নাও, তুলে নেওয়ার পরে আমি ব্যাখ্যা করতেছি। ওকে, তোমরা এই ডায়াগ্রাম কিন্তু আমি যখন যে জিনিসপাতিগুলো লিখবো তখন সেই জিনিসপাতিগুলোই খাতায় লিখবা। যদি মনে হয় যে ভাইয়া আমি আমি এটা আর কি বোঝা প্লাস লেখা লিখতে পারতেছি না, তাহলে তুমি ওই জায়গাটা ফাঁকা রেখে পরেরটুকু এই যে জিনিসপাতিগুলো আর আর কি লিখতে পারতেছি সেই মানে সেইগুলো লিখবো। ওকে, এটাই কিন্তু আসলে অনলাইন ক্লাস করার নিয়ম। তো আগে ওই ডায়াগ্রামের পরে কিন্তু থাকবে আমাদের এই আর কি এই আমাদের লাইনটা, এই আমাদের বাংলা কথাটা। তো তোমরা এটা এটা একটু আর কি লিখে নাও, লিখে নেওয়ার পরে আমি আর কি ব্যাখ্যা করতেছি। ধরো অলরেডি ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু তাও হয়তো এক জোড়া নির্দিষ্ট এবং নির্দিষ্ট বর্ণে আলোর জন্য এই কথাটা একটু ব্যাখ্যা করা লাগবে। তো তোমরা লেখা হইলে একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমি পরের টপিকে যাবো। দেখো আমি তাও একটু পড়ে দিই কি বলছে, যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণে আলোর জন্য আপতন কোণের সাইন অনুপাত, এই যে আপতন কোণের সাইন যে আমাদের সাইন অনুপাত এবং প্রতিসরণ কোণের যে সাইন অনুপাত, সেটি একটি ধ্রুব সংখ্যা। যে ধ্রুব সংখ্যাকে আমরা মিউ বলছি। মিউ মানে কি? মিউ মানে হলো আমাদের প্রতিসরণাঙ্ক, প্রতিসরাঙ্ক। ওকে, প্রতিসরাঙ্ক। তোমাদের লেখা হলে একটু হ্যান্ডরেস করো। তারপর আমি এই যে এই জিনিসটা একটু বুঝাবো নি, যে এইখানে যে আপতন এই যে এক জোড়া কথা দ্বারা কি মিন করছে, এইটুকু মানে কি মিন করছে এইগুলো আর কি একটু আর কি বুঝাবো নি। এখন এইগুলো পড়ানোর কারণ এইগুলো হলো ক খতে খুব আসে। তো ক খতে আসলে ভালো করা লাগবে, ক খতে ভালো করবা, দেখবো তোমার গ খতে এমনি মার্ক আসছে। আর ক খ যে যে আর কি বেদিক সহকারে বুঝে বুঝে পড়বে, তার কাছে গ ঘ ম্যাটেরই না, তার কাছে ক খ একদম পানি ভাত। ক খটাই আসলে চ্যালেঞ্জ। তোমাদের কি লেখা শেষ? একজন তুললা, দুইজন হাত তুললা। ভাইয়া, হুম হুম। জি, প্রতিসরাঙ্ক না প্রতিসরণাঙ্ক? ওই একই কথা, পুঁতি স্মরণাঙ্ক, এটা অবলিক পুঁতি স্বরাঙ্ক একই। কিন্তু বইয়ে আমি পুঁতি স্বরাঙ্কই বেশি পাইছি। তোমার কথাটা, প্রশ্নটা যুক্তি, দাঁড়াও আমি একটু দেখি দুটা সিনোনিম কিনা। আমি তো জানি পুঁতি স্বরাঙ্ক, পুঁতি স্মরণাঙ্ক বোধহয় হয় একই। দাঁড়াও ধরো আমার এখানে বই, বই কি লিখছে। পুঁতি স্বরাঙ্ক ম্যাক্সিমাম জায়গাতে দেখতেছি পুঁতি স্বরাঙ্কই লিখছে। পুঁতি স্মরণাঙ্ক মেবি না, কিন্তু পুঁতি স্মরণাঙ্ক তো হওয়ার কথা ছিল। শোনো, চ্যাপ্টারের শুরুতে এদের গলিয়ে তলে প্রতিসরণে কি কি জানি আছে, তো সেইগুলো পরে আমরা সিরিয়াল বাই যাব। প্রথমেই এরা দুনিয়ার লেন্সের জিনিসপাতি প্রথমেই দিছে, এরা মানে কি করু না অন্য কিছু আল্লাহ পাক জানে, মানে মানে ইসাক স্যারের বইয়ে আসলে ঠিকঠাক ভাবে সিরিয়াল করা নাই। প্রতিসরাঙ্কই বুঝছো, এখানে বইয়ে সবখানে প্রতিসরাঙ্কই দেখতেছি। আম, প্রথমে তো প্রতিসরাঙ্ক কোথাও পাইলাম না। এটা হলো প্রতিসরাঙ্ক, হয়তো মিউ হলো প্রতিসরাঙ্ক। তোমরা এটা একটু প্রতিসরাঙ্কই লেখো, আর যদি প্রতিসরাঙ্ক হয় সেটাও আমি বলবো নি। কিন্তু আপাতত আমার জানা মতে প্রতিসরাঙ্কই, আমি তো প্রতিসরণাঙ্ক শুনি নাই, কিন্তু তোমার বললা দেখে আসলে মনে হলো। আচ্ছা, তাহলে দেখো তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা শেষ। তো আমরা দেখো এখন পরের টপিকে যাই। ওকে, তো দ্বিতীয় সূত্র এটা আবারও লেখা আছে, তো এটা তো আমরা, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, দেখো আমি ওই জিনিসটা একটু আবারও যদি একটু যদি আঁকি। ধরো এটা আমাদের বিভেদ তল ছিল, তো বিভেদ তলের এটা ধরো আমাদের হলো অভিলম্ব, অভিলম্বর পর এই তো আমাদের ধরো এই এটা হলো আপতিত রশ্মি, আর এটা হলো প্রতিসরিত রশ্মি। এই কোণ হলো আই, এই কোণ আমাদের আই, আর এই কোণ হলো আমাদের আর। তো আমরা কি বলছি, বলছি যে এই যে সাইন আই, সাইন আই, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাই হলো আমাদের মিউ। ওকে, সেই কনস্ট্যান্টটা হলো আমাদের মিউ। তো এটা যদি বলি একটা প্রথম সূত্র, তো প্রথম সূত্র রূপে একটু বক্স করতে পারো যে এটা আমাদের এই চ্যাপ্টারে শেখা ফার্স্ট একটা যদি বলি এই আর কি ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের লাগবে সামনে এই যখন আমরা ম্যাথগুলো করব, তো তখন এই জিনিসপাতিগুলো লাগবে। ওকে, আজকে আমরা বেশ কয়টা ম্যাথ করব, অনেকগুলো ম্যাথই রাখছি। এখন সময় কখন কোলাই দেখি। ওকে, তাহলে দেখো এই যে মিউ, এই যে মিউটা কি, মিউটা কি আমাদের, মিউটা কিন্তু আমাদের হলো প্রতিসরাঙ্ক। আমি এখানে আবার একটু লিখে রাখি, মিউটা আমাদের প্রতিসরাঙ্ক। ওকে, প্রতিসরাঙ্ক।
স্বরাঙ্ক, তুমি যদি এটা প্রতি স্বরাঙ্ক পাও কোথাও আমাকে একটু জানাই তো, কারণ এটা আমিও শিওর না। প্রতি স্বরাঙ্কই মেবি। তো আচ্ছা দেখো, এই যে প্রতি স্বরাঙ্ক, এই প্রতি স্বরাঙ্ক সম্পর্কে আমরা এখন ডিটেলসে অনেক কিছু পড়বো। এই প্রতি স্বরাঙ্ক নিয়েই প্রথম দিকের পাঠগুলো, এবং প্রতি স্বরাঙ্ক সম্পর্কে যতটা ক্লিয়ার হবা ততটা ওই প্রিজম সম্পর্কে একটু ক্লিয়ার হবা। তারপর ধরো আমাদের ওই তো দেখবা ওই আমাদের 9-10-এ ওই যে ফোকাস দূরত্বের কিছু ম্যাথ ছিল। তারপর ধরো ওই যে চোখের চশমা, তোমরা তো ধরো সবাই চশমা পরো, তো ওই চশমার কোনখানে কি হয়, উত্তল লেন্স, তারপর আমাদের অবতল লেন্স, তো এই প্রত্যেকটা জিনিসের ওপর একটা এই প্রত্যেকটা জিনিস যার উপরে দাঁড়ায় আছে সেটা হলো এই যে প্রতিসরাঙ্কের বেসিকটা। তো এই প্রতিসরাঙ্কের এই আর কি প্রতিসরাঙ্কের বেসিকটা আজকে ক্লিয়ার হয়ে নাও। এই এই মানে এটা যেন সামনে কোনো না কোনো দিন অন্য যার কাছেই পড়ো, যখনই পড়ো, তখন যাতে এটা যাতে কখনো মানে যদি আনক্লিয়ার বা ইনক্লিয়ার না কি বলে মানে এটা মানে অপরিষ্কার যাতে না থাকে। ওকে, তো আর কি দেখো, এটা আমি আবারও এই জিনিসটা কেন লিখছি বারবার। ওকে, দেখো আমরা এখন কি লিখবো, এই যে প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক কি জিনিস, প্রতিসরাঙ্কর যে ইংলিশ প্রতিসরাঙ্ক, তো আমাদের মেইন কথা কি, মেইন কথা এটা হলো একটা কনস্ট্যান্ট। এটা হলো একটা কনস্ট্যান্ট। কোন কনস্ট্যান্ট? ওই যে আপতন কোণ বা আপতন কোণের সাইন অনুপাত এবং হলো প্রতিসরণ কোণের সাইন অনুপাত, তাকে বলা হয় কি আমাদের প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক এটা হলো দুই প্রকার, এর যে ইংলিশ সেটা হলো রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তোমরা এইভাবে একটু নোট করো, তাহলে ধরো ভালো একটু আর কি ভালো লাগবে। তো এই যে প্রতিসরাঙ্ক এটা হলো দুই প্রকার। তো প্রতিসরাঙ্কের যে ইংলিশ তাকে বলা হয় কি আমাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স। ওকে, রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তো প্রতিসরাঙ্ক দুই দুই প্রকার, প্রথমটা হলো আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর দ্বিতীয়টা হলো আমাদের পরম প্রতিসরাঙ্ক। ওকে, তো আমরা এখন এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক সম্পর্কে ডিটেলসে পড়বো। তার আগে এই দুইটা জিনিস একটু খাতায় তুলে নাও হইলে একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। হয়েছে? প্রতিসরাঙ্ক দুই প্রকার, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক। বলো তো হয়েছে কিনা। আচ্ছা, আমি পরের স্লাইডে গেলাম। দেখো, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই যে প্রথম যে টাইপটা আছে, এটা ধর আমাদের ফার্স্ট টাইপ। তো আমরা এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সম্পর্কে এখন একটু পড়বো যে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি। আপেক্ষিক প্রতিসরাঙ্কটা এই এতক্ষণ যেটা আর কি মানে যদি বলি পড়লাম ওটাই, যে আমাদের এই যে দেখো মানে যে জিনিসটা পড়ছি, ধরো এটা তোমাদের একটু বিরক্ত লাগতে পারে যে ভাই এক জিনিস বারবার কেন, ওই সেম কথা, যে এটা আমাদের একটা মাধ্যম, এটা আমাদের হলো অবিলম্ব, তাহলে আলোটা ধর আমাদের পড়তেছে, পরপর সে একটু বেঁকে গেল, তাহলে এটা আমাদের আই কোণ, এটা আমাদের হলো আর কোণ। তাহলে এই যে আপতন কোণের যে সাইন অনুপাত এবং প্রতিফলন কোণ যে সাইন অনুপাত, সেই দুটো একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে বলা হয় আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু এইখানে একটা যদি বলে একটা কথা আছে, যে এইখানে আমরা একটু সূত্রগুলো নতুনভাবে যদি বলি একটু ভাবে শিখবো, বা সূত্রগুলো আমরা কিভাবে লিখতে হয় সেইগুলো আমরা একটু দেখবো। ওকে, ধরো এটা যদি আমাদের এ মাধ্যম হয়, এটা যদি আমাদের এ মাধ্যম হয়, এটা যদি আমাদের বি মাধ্যম হয়, এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে এই জিনিসটা লেখার নিয়ম হলো যে যার সাপেক্ষে, বা ধরো আমরা যদি বলি তো এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক বের করতে চাই, মানে এই যে মিউ মিউ যে জিনিসটা করে, ধরো আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি, আপেক্ষিক কথাটা হলো একজনের সাপেক্ষে আরেকজন, মানে একজনের সাহায্যে আরেকজন। দেখবা তোমরা আপেক্ষিক বেগ সম্পর্কে একটা কথা বলছিলে না, যে আপেক্ষিক বেগ কি, যে আমার সাপেক্ষে তার বেগ, বা নীল গাড়ির সাপেক্ষে লাল গাড়ির বেগ, বা বি গাড়ির সাপেক্ষে আমাদের সি গাড়ির বেগ। তার মানে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক যে যে কাজটা করে, একজনের সাপেক্ষে আরেকজনের প্রতিসরাঙ্ক বের করে দেয়, বের করে দেয়। তাহলে দেখো, এটা হলো এ, এটা হলো বি। তাহলে আমরা যদি এখন যে কাজটা করতে চাই, যদি আমি এর সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক বের করতে চাই, বির প্রতিসরাঙ্ক বের করতে চাই, তাহলে যার সাপেক্ষে তাকে লিখতে হয় আগে, সেই জিনিসটাকে লিখতে হয় আমাদের আগে। ধরো এখানে এই জিনিসটা লিখতে হয় হলো আগে, আর যার প্রতিসরাঙ্ক তাকে লিখতে হয় হলো পরে। তো এটা যদি এখন শুনতে একটু ভয় লাগে, কোনো টেনশন নাই, আমরা এটা সম্পর্কে আরো ডিটেলসে পড়বো। তার আগে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা তোমরা এখন
চাইলে একটু ফাঁকা দাও, পরে স্লাইড দেখে তুলে নিও। আমি ধরো সময় সাপেক্ষের জন্য একটু তাড়াতাড়ি টানতেছি। দেখো আমি তাও একটু যদি বলে দিই যে আলোকরশ্মি এক মাধ্যম হতে তির্যকভাবে অন্য মাধ্যমে গমনকালে একজোড়া নির্দিষ্ট মাধ্যম বলতে কি, যে ধরো আমাদের এটা যদি আমাদের একটা মাধ্যম হয়, এটা যদি আমাদের এই একটা ধরো এটা যদি আমাদের একটা আহ, সর- এটা যদি আমাদের ধরো একটা যদি একটা বিভেদ তল হয়, এটা যদি আমাদের এ মাধ্যম হয়, এটা যদি আমাদের বি মাধ্যম হয়, ধরো এটা আমাদের এ মাধ্যম, এটা আমাদের বি মাধ্যম, তাহলে কিন্তু এইখানে যদি বলি মাধ্যম কয়টা হলো, মাধ্যম হলো কিন্তু দুইটা। তো সেই কারণে যে যে জিনিসটা বলছে যে আলোক রশ্মি এক মাধ্যম হতে তির্যকভাবে অন্য মাধ্যমে গমনকালে, মানে এই যে তির্যকভাবে যা যখন আমাদের মানে অবিলম্বের সাথে যখন তির্যকভাবে আলোটা যখন আমাদের আপতিত হবে একজোড়া নির্দিষ্ট মাধ্যম, এই যে এ একটা এই যে দুইটা মাধ্যমের জন্য বলছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণে আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন, মানে ওই কথাগুলো ঘুরে পেছে আবার আসতেছে যে এটা যদি আমাদের আপতন কোণ হয়, এটা যদি আমাদের প্রতিসরণ কোণ হয়, তাহলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাতকে, মানে কি, মানে এই যে ধরো আমাদের হলো সাইন আই ডিভাইডেড বাই তো আমাদের সাইন আর, এই জিনিসটা কি একটা আমাদের কনস্ট্যান্ট। তো এই অনুপাতকে বলা হয় কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে কি এইটা হলো আমরা জানি মিউ, কিন্তু আপতন কোণের সাইন মানে এটা হলো প্রথম মাধ্যম, এটা হলো দ্বিতীয় মাধ্যম, তাহলে একে কি বলা হবে, প্রথম মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমের সাপেক্ষে তাকে লিখতে হয় আগে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই দেখো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, যার প্রতিসরাঙ্ক তাকে লিখতে হয় পরে। তো এটা আমি আবারও ব্যাখ্যা করব, এরপর একটা সেগমেন্টে আছে যে কোনটা ওপরে কোনটা নিচে, কে আগে কে পরে, এরপর একটা সেগমেন্টে আছে, তো সেগুলো আমি ব্যাখ্যা করব। আপাতত একটু নোট আকারে থাকুক, ওকে, আপাতত একটু নোট আকারে থাকুক, এটা আমি আবারও ব্যাখ্যা করবো না, ওকে। তাহলে দেখো এখন আমরা এই জিনিসটাকে ধরো আমরা যদি এইখানে আবার একটু আঁকি, এইখানে ধরো আবার একটু যদি আঁকি, যে ধরো আচ্ছা এটা এখন একটু পরে দিই, তাহলে ধরো ভালো পরে কি সেগমেন্ট রাখছি, আচ্ছা পরে সেগমেন্টটা রাখছি, তাও এখন একটু ধরো একটু আর কি এইখানে ক্লিয়ার হয়ে যাক। ধরো এটা যদি আমাদের আহ, একটা আলোক রশ্মি যদি এইখান থেকে যদি এইভাবে যদি আমাদের আপতিত হয়, এভাবে যদি একটা আলোক রশ্মি যদি এইভাবে আপতিত হয়, ধরো আমাদের আলো যখন মানে যে যে মুহূর্তে পড়তেছে আপতন কোণের যে অ্যাঙ্গেল সেটা হলো আমাদের আই, প্রতিসরণ বা আমাদের প্রতিসরিত যে কোণের যে অ্যাঙ্গেল অবিলম্বের সাথে সেই কোণটা হলো আমাদের আর। তাহলে এইখানে যার সাপেক্ষে দেখো এটা যদি আমাদের এ মাধ্যম হয়, এটা যদি আমাদের বি মাধ্যম হয়, একটা এ মাধ্যম একটা বি মাধ্যম, তাহলে আমি চাচ্ছি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে দেখো এই জিনিসটা লেখার নিয়ম কি, সবার আগে যে কাজটা করবা, এ এর সাপেক্ষে তুমি চাচ্ছ এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, ওকে। তাহলে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এই পুরো জিনিসটা আমরা এখন কেমনে লিখবো, সবার আগে এই তো এইখানে দাও, এই সাপেক্ষের জন্য একটা মিউ দাও, আর এই তো বি দাও, আর এই যে প্রতিসরাঙ্ক এবং এই এই আমাদের সাপেক্ষ দুইটা কথার জন্য আমাদের এখানে একটা মিউটা আসছে, ওকে। আর এ এর সাপেক্ষে মানে কি এটা আগে, আর এ মিউ বি, তার মানে আমাদের বিটা তো আমাদের পরে যাচ্ছে, আর এই সাপেক্ষে এবং এই প্রতিসরাঙ্ক কথার জন্য আমাদের একটা মিউ আসছে। তাহলে এই দুইটা কি, এই দুইটা হলো দেখো আমাদের হলো আপতন বা প্রথম মাধ্যমের সাইন অনুপাত এবং দ্বিতীয় মাধ্যমের সাইন অনুপাত। তার মানে এই তো প্রথম মাধ্যমের যে সাইন অনুপাত এ আমাদের হলো সাইন আই, আর এখানে গেল কি আমাদের হলো সাইন আর। বলো আমি কি বুঝতে পারছি, বেশি কি ফাস্ট হয়ে যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে। এখন মানে দেখো এটা ধরো আমাদের কি মানে যদি বলি উল্টা হয়েছে না, দেখো মানে আমি যদি এই জিনিসটাকে যদি একটু উল্টা করে বলি যে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক হলো এটা, এখন যদি উল্টা করে কেউ বলে যে বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক কত, বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক, তাহলে বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক, বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক, এটা ভাইয়া জাস্ট দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। ওকে। দেখো বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক কি হবে, জাস্ট উল্টে যাবে, জাস্ট উল্টে যাওয়া মানে কি, দেখো বি এর সাপেক্ষে, তাহলে বি এর সাপেক্ষের জন্য কি হয়ে যাবে, বি আগে আসবে সাপেক্ষ এবং এই প্রতিসরাঙ্ক কথার জন্য আমাদের একটা মিউ আসবে, আর যার প্রতিসরাঙ্ক সেটা বসে যাবে আমাদের এ তে।
তাহলে এই জিনিসটাকে আমরা তখন লিখতে পারি কি, লিখতে পারি হলো আমাদের, দেখো এখন যেহেতু আমরা এ মিউ বি মানে যখন আমরা এ মিউ বি লিখছি সাইন আই বাই সাইন আর, এখন যখন উল্টাভাবে লিখবো যে বি মিউ এ, তখন কিন্তু এই পুরো রেশিওটাই কিন্তু উল্টে যাবে। পুরো রেশিওটা যদি উল্টে যায় তাহলে এখানে আসবে সাইন আর ডিভাইডেড বাই এটা আমাদের সাইন আই। বলো বুঝাতে পারছি? জাস্ট উল্টে যাবে, একদম কমপ্লিটলি উল্টে যাবে। আর এই এই যে অ্যাঙ্গেলটার জন্য দেখো আরেকটা যদি বলি ট্রিক আছে, যে এই যে এ এ যেহেতু আগে আছে, তার মানে লব যেহেতু আগে থাকে, তাহলে এইখানে বসবে হলো লবের বা আমাদের এর অ্যাঙ্গেল, দেখো এ মাধ্যমের অ্যাঙ্গেল। আর বি যেহেতু পরে আছে, আমাদের আমাদের এই আর কি ভগ্নাংশের মধ্যে হর যেহেতু পরে থাকে, তাহলে আমাদের নিচে বসে যাবে হলো বির অ্যাঙ্গেল। সেম ভাবে দেখো বি যেহেতু আগে আছে, তাহলে বির অ্যাঙ্গেল কি আর, তাহলে বি এই তো আমাদের সাইন আর। এ যেহেতু পরে আছে, তার মানে কি ভগ্নাংশের হর থাকে পরে, তাহলে এ, তাহলে আমাদের এর সাথে যে অ্যাঙ্গেল সেটা হলো আমাদের আই। ওকে, এইভাবে একটু মনে রাখা যায়। এইগুলা 9-10-এ ছিল, আমি তাও আবারও একটু ব্যাখ্যা করতেছি যেহেতু চ্যাপ্টার প্রথম থেকে আসে, প্লাস এই চ্যাপ্টার 9-10-এ পড়ছো ধরো আজ থেকে 1 বছর আগে, থিওরি ওয়াইজ ধরো 1.5 বছর আগে, তাও কেমনে পড়ছো জানি না। তো আমি আবারও একটু ভালো করে ব্যাখ্যা করতেছি। ওকে, তাহলে আমি ধরো পরের টপিকে যাই, তোমাদের তোলা হইলো কিনা। তোমরা এটা যদি একটু ফাঁকা জায়গা ফাঁকা রেখে কিন্তু পড়ো, একটু তুইলো। ওকে, তাহলে দেখো আমরা এই যে প্রতিসরাঙ্কর যদি বলি টপিক ছিল, বা প্রতিসরাঙ্ক, সময় আছে কতক্ষণ, 15 মিনিট। ওকে, তাহলে দেখো প্রতিসরাঙ্ক ছিল হলো দুই প্রকার, একটা হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর আরেকটা হলো পরম প্রতিসরাঙ্ক। দেখো আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি, যে এটা আমাদের এ মাধ্যম, এটা আমাদের বি মাধ্যম, তাহলে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যদি আলো আপতিত হয়, তাহলে এই যে এ মাধ্যমের যে অ্যাঙ্গেল আই, বি মাধ্যমের যে অ্যাঙ্গেল আর, সেই দুইটার যে সাইন আই ডিভাইডেড বাই আমাদের সাইন আর, এই দুইটাকে আমরা কি বলছি, যে এ মিউ বি, এ মিউ বি। এখন পরম প্রতিসারাঙ্ক কি হবে, পরম প্রতিসারাঙ্কর এই যে দুইটা মাধ্যম, একজোড়া মাধ্যম, একজোড়া মাধ্যমে যে কোনো একটা মাধ্যম বাতাস হবে, একজোড়া মাধ্যমে যে কোনো একটা মাধ্যম বায়ু হবে, যে কোনো একটা মাধ্যম যদি বায়ু হয়, তাহলে সেই প্রতিসারাঙ্ককে বলা হবে আমাদের হলো পরম প্রতিসারাঙ্ক। জাস্ট মানে আমাদের সংজ্ঞার চেঞ্জ আসবে কোথায়, যে আলোক রশ্মি এক মাধ্যম হতে না, যদি বায়ু মাধ্যম হতে তির্যকভাবে অন্য মাধ্যমে গমনকালে, তখন এই একজোড়া কথাটা আসবে না। ধরো আমি লিখে দিছি তখন, হ্যাঁ, তো মানে সেই মধ্যে তুমি তুমি এই পুরো সংজ্ঞায় রাখতে পারো, জাস্ট এই যে যেখানে এক মাধ্যম ছিল সেখানে বসে যাবে আমাদের বায়ু মাধ্যম। এই জিনিসটাতে খালি বসে যাবে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের জন্যই সেখানে বলা হয়েছে পরম প্রতিসরাঙ্ক। পরম মানে কি আমরা কি জানি, যে পরম মান কাকে বলে, যে ধরো এইভাবে আমাদের এক্স এর পরম মান কি, ধরো এটা আমি না বলি, ধরো আমাদের এই তো -6 এর পরম মান কিন্তু আমাদের 6, মানে আমরা শুধুমাত্র একটা পজিটিভ মান নিব, একটা শুধুমাত্র একটা মান নিই। তার মানে একটা মাধ্যমের বদলে যদি বর্তমানে খালি বায়ু মাধ্যম হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আমাদের বলা যায় আমাদের এই যে প্রতিসরণাঙ্কর, আহা কি হলো কি হলো, পুরোটা চলে যায়। তাহলে এক মাধ্যমটাই যদি আমাদের শুধুমাত্র একটা মাধ্যম যদি মানে জাস্ট আমাদের শুধুমাত্র যদি বায়ু হয়ে যায়, তাহলে কিন্তু সেই সেই প্রতিসরাঙ্ককে কিন্তু আমরা বলি হলো পরম প্রতিসরাঙ্ক। ওকে, দেখো এই যে পরম প্রতিসরাঙ্কেরও সংজ্ঞা আমি লিখিনি, আল্লাহ কি বলে। ও আচ্ছা, পরমের সংজ্ঞা, পরমের সংজ্ঞা, ও আচ্ছা, লিখছি লিখছি। এই এই দেখো প্রথম মানে পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা কি, যে আলোক রশ্মি শূন্য মাধ্যম হতে তির্যকভাবে কোনো মাধ্যমে গমন করলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন অনুপাত ও প্রতিসরণ কোণের সাইন অনুপাতকে পরম প্রতিসরাঙ্ক বলে। তো তোমরা এই জিনিসটা হেডলাইন দাও, দিয়ে সংজ্ঞার জন্য ফাঁকা রাখো। এটা ধরো এখন লেখার দরকার নাই, সংজ্ঞাটা পরে লিখবা। আমি ধরো যেটা আর কি বোঝাতে চাচ্ছি, যে ধরো আমি যদি এইখানে এখন একটু বুঝাই, যে ধরো আমাদের এটা ধরো আমাদের একটা মাধ্যম, ধরো এটা যদি একটা বলি বিভেদ তল, ধরো এই জিনিসটা ধরো আমাদের একটা বিভেদ তল। তো বিভেদ তলে ধরো এটা আমাদের হলো আম, এই যে এই যে পুরো পাটটা ধরো আমাদের অভিলম্ব। তো অভিলম্ব থেকে যদি আলো এখন যদি আমাদের এইভাবে যদি আপতিত হয়, আলো যদি এইভাবে যদি আপতিত হয়, তাহলে আলোটা এখন একটু বাঁকা করে চলে যাবে। তা আলোটা একটু বাঁকা করে চলে গেল। তো আলোটা বাঁকা পথে বা যদি বলি প্রতিসরিত হইলো, প্রতিসরিত হইলে এই অ্যাঙ্গেল হলো আর, আর এই অ্যাঙ্গেল হলো আর, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের আর। ওকে, এখন এইখানে কিন্তু এটা কিন্তু আমাদের শূন্য মাধ্যম, একটা মাধ্যম কিন্তু হয়ে যাবে শূন্য মাধ্যম। তাহলে একটা মাধ্যম মানে শূন্য মাধ্যম মানে কি, শূন্য মাধ্যম মানে হলো সেটা আমাদের ধরো আমাদের এয়ার
এয়ার মাধ্যম, ওকে, বা আমাদের হলো এয়ার মিডিয়াম। আর এটা হলো যে কোনো মাধ্যম, এটা ধরো আমাদের পানি হতে পারে, গ্লাস হতে পারে, পেট্রোল হতে পারে, কেরোসিন হতে পারে, বা ধরো আমাদের কাঠ হতে পারে, যে কোনো একটা মাধ্যম। ওকে, কাঠ হবে না, কাঠের মধ্যে তো আলো পাস করতে পারে না, তো আমরা কাঠ বাদে অন্য যে কোনো একটা মাধ্যম যার মধ্যে আলো পাস করতে পারে। এখন আমরা যদি এই যে সাইন আই ডিভাইডেড বাই এই যে আমাদের সাইন আর, এই অনুপাতটা যদি একটু নেই, তাহলে চিন্তা করো তো কি হবে, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে এইখানে ফার্স্ট থেকে একটা মিউ সাইনের পর মনে আছে আই যেহেতু ওপরে, আই মানে আগে, লব মানে আগে, তার মানে এই পজিশনে বসে যাবে কি বাতাসেরটা। তো বাতাসের মিউটা হয়ে যায় হলো জিরো। তো বাতাসের মিউটা জিরো হওয়ার কারণে আমরা এখানে জিরো লিখে দেবো, বাতাসের মিউ সর্বদা জিরো। বাতাসের কোনো প্রতিসরাঙ্কটা আমরা আমরা আর কি জিরো ধরে নিই, এটা আর কি যদি বলি আদর্শ, মানে আদর্শ হিসেবে জিরো ধরা হয়। তো আমরা আইটার জন্য জিরো লিখলাম। আর এটা ধরো যে কোনো মাধ্যমের জন্য ধরো এটা আমি এ মাধ্যম ধরে নিলাম। তাহলে এ মাধ্যম যদি হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমি এ লিখবো। ওকে, তাহলে তখন ধরো এই যে জিরোটা লেখার যদি বলি খুব একটা দরকার পড়ে না, তখন কিন্তু লেখা যায় কি যে মিউ এ সমান সমান মিউ এ সমান সমান কি পাইছি, মিউ এ সমান সমান হলো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ওকে, এখন এইখানে একটা দেখো, আগের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক দেখলাম সেইখানে কিন্তু টার্ম ছিল দুইটা, একটা ছিল কি এ মিউ বি বা বি মিউ এ, এখনো দুইটা আছে, কিন্তু একটাকে আমরা জিরো বলে সেই জিনিসটা আমরা আর কি নোট করি না, সেই জিনিসটা আমরা আর কি এইখানে লিখি না। এখন দেখো আমরা এই যে তোমাদের কি তোলা হয়েছে কিনা, তোলাটা হলে একটু তুলে নাও, বা যদি তোলার সমস্যা হয় আমি স্লাইড দেবো, স্লাইড দেখেও তুলে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, আর তোমরা কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, আমি কি স্লো পড়াবো? হ্যালো, দেখি একটু কথা বলো না দেখি। ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে আলোক রশ্মি শূন্য মানে ওই পুরো সংখ্যাটা আবার লেখা আছে। এখন আমি যে জিনিসটা মানে ওই আর কি ছোটবেলায় দেখবা, ছোটবেলায় পড়ছো যে মিউ, ধরো ছোটবেলায় এইভাবে পড়ছো যে মিউ ডাব্লু বা পানির প্রতিসরাঙ্ক পড়ছো হলো 1.33, গ্লাসের যে প্রতিসরাঙ্ক সেটা পড়ছো হলো 1.5। তারপর 19 একটা চার্ট ছিল, প্লাস ইন্টারও চার্ট আছে, কেরোসিনের কত হয়, পেট্রোলের কত হয়, তারপর আমাদের সয়াবিন তেলের কত হয়, তারপর ধরো আমাদের কি সয়াবিন তেলের পর আর ওই আচ্ছা সরিষার তেলের কত হয়, তারপর আমাদের জেলির কত হয়, এই প্রত্যেকটার একটা চার্ট আছে বইয়ে। এই চার্টগুলো ওই মেডিকেলে যারা আর কি প্রিপারেশন নেয় তারা আর কি বলে যে তোমরা এইগুলো মনে রাখবা, কিন্তু আমি মনে করি ওই একটা না পারলেও মেডিকেলে চান্স হবে, ওই একটা যদি আমি স্কিপ দিই তাও আমার মেডিকেলে চান্স হবে, ওই একটার জন্য ব্রেনকে অত পরিমাণ প্রেশার দেওয়ার কোনো দরকার নাই। ওকে, তো আমার মেইন কথাটা হলো এই যে মিউ ডাব্লু মিউ জি, মিউ ধরো আমাদের যে গ্লাস মিউ, এটা ধরো আমাদের হলো ভালো করে লিখি, এটা ধরো আমাদের মিউ গ্লাস। তো মিউ গ্লাসের ওই জি, গ্লাস থেকে কিন্তু জি আসছে। তো এটা যখন আমরা 1.5 বলছি, এই 1.5 মানে কিন্তু এটা বাতাসের সাপেক্ষে, বা যদি বলি শূন্য মাধ্যমের সাপেক্ষে। অর্থাৎ এই যে আমরা ছোটকাল থেকে যেগুলোই মান দেখছি বা আমরা সামনে যখন মানগুলো দেখব, এই প্রত্যেকটা কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে। তো শূন্য মাধ্যমের সাপেক্ষে বলতে কি, শূন্য আমাদের মিউ ধর আমাদের জি, সেটা কিন্তু হয়ে যায় হলো 1.5। তো এই শূন্যটা কিন্তু লেখার দরকার পড়ে না, সেজন্য কিন্তু শূন্যটা কেউ লিখে না। ওকে, বুঝতে পারছি। তো এটাই আমাদের পরম প্রতিসরাঙ্ক, মানে পরম প্রতিসরাঙ্ক খুবই ইজি। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ছিল যে আমাদের এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যম, আর এইখানেও আমাদের এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমেই, কিন্তু একটা মাধ্যম জাস্ট হবে হলো বাতাস, আরেকটা মাধ্যম মানে যদি বলি যে কোনো একটা মাধ্যম হবে। ওকে, তো আর কি এটা আমাদের গেল। এখন দেখো তোমাদের একটু সমস্যা হচ্ছে না, যে ধরো এটা যখন আমরা মিউ এ মিউ বি লিখতেছি, আমরা এখন এইখানে সাইন আই লিখবো, নাকি এটা লিখবো, নাকি আমরা লিখবো হলো ধরো এইভাবে লিখবো যে সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। তো এটা আমি কেমনে লিখবো, এর কারণে দেখো আমি একটা সেগমেন্ট মানে আমি এটা লিখবো নাকি এটা লিখবো, তো সেই কারণে দেখো আমি একটা সেগমেন্ট বানাইছি। তোমরা এইরকম করে মজার মতো করে লিখতে পারো যে কে ওপরে কে নিচে, মানে এটা আর কি প্যাচ লাগে, তো সেই প্যাচটা খোলার জন্যই ধরো আমার এই সেগমেন্টটা আছে যে কে ওপরে কে নিচে। এখন দেখো খুবই সিম্পল, এটা দেখো ধরো ব্যাখ্যা করার জন্য তোমার মেইন কথা হলো চিত্র আঁকা লাগবে। তিনটা মেথড আছে, তিনটা মেথডেই আমি আর কি মনে রাখতে পারি। ধরো আমি তিনটা মেথডই তোমাদের কাছে বলবো, তোমার কাছে যে মেথডটা সহজ লাগে তুমি সেটা ব্যাখ্যা করবে। ওকে, আচ্ছা দেখো প্রথম মেথডটা হলো যে আমরা একটু বাংলার একটু পড়াশোনার মধ্যে আসি। ধরো এ একটা মানুষ, বি একটা মানুষ। ওকে, ধরো এর কাছে আছে হলো 10 টাকা, বির কাছে আছে ধরো আমাদের 20 টাকা। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন
যে এ এর সাপেক্ষে বি এর বি এর কত গুণ টাকা আছে, এ এর সাপেক্ষে বি এর কাছে কত গুণ টাকা বেশি আছে বা কত গুণ টাকা আছে। আচ্ছা দেখো, আমি দেখো কোশ্চেনটা আবারও বলি, যে এই যে এ ব্যক্তিটা আছে, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির কাছে কত গুণ টাকা আছে, এটা একটু কেউ একটু বলো তো। হ্যালো। 2 গুণ। 2 দুই গুণ। গুণ, হ্যাঁ। তাহলে এই দুই গুণটা কেমনে পাইছো? তুমি দেখো যার সাপেক্ষে যে কথাটা আছে তাকে তুমি নিচে দিছো, আর যার টাকা বের করতে চাইছো তাকে কিন্তু উপরে দিছো। তাহলে যার সাপেক্ষে বের করতে চায় তাকে আমরা নিচে দিই, যারটা বের করতে যায় তাকে কিন্তু আমরা উপরে দিই। তাহলে দেখো যদি এখন বলে দেয় যে এ মাধ্যমের সাপেক্ষে এই ধরো আমাদের বি এর প্রতিসরাঙ্ক, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তুমি কার প্রতিসরাঙ্ক বের করতে চাচ্ছ? তুমি কিন্তু চাচ্ছ এই তো বি এর প্রতিসরাঙ্ক কার সাহায্যে? এ মাধ্যমের সাপেক্ষে। তাহলে খুবই সিম্পল হিসাব, যে আমরা এখানে সবার আগে মিউ, এই তো বিটা আগে লিখবো, মানে আমরা যার যার আর কি প্রতিসরাঙ্ক বের করতে চাই তাকে লিখবো মিউ বি লিখবো, আর যার সাপেক্ষে বের করতে চাই সেটা লিখবো মিউ এ লিখবো। ওকে, এতটুকু হয়েছে। তাহলে আমাদের দেখো মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এখন এই জিনিসটাকে কিন্তু আমি দেখো আরেকভাবেও কিন্তু ওই যে মানে যদি আমরা মিউ এ বি আকারে যদি লিখি, তাহলে মিউ এ বি আকারে লিখতে চাইলে কি মানে ওই আর কি যে কাজ করতে হবে, যে এইখানে এ লিখবা, এইখানে মিউ দিবা, আর এই তো বিটা পরে লিখবা। তাহলে এই তো মিউ বি এ, এই জিনিসটাই কিন্তু আমাদের এ মিউ বি। এই জিনিসটা কিন্তু খুবই প্যাচ লাগে, যে ধরো আমাদের যদি আর কি এটা যদি থাকে যে এ মিউ বি মানে কি এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এর সাপেক্ষে, তাহলে তো মিউ এটা বসে যাবে নিচে, মিউ বিটা বসে যাবে ওপরে। বলো আমি কি বুঝতে পারছি? উল্টা পাল্টা লাগছে। উল্টা পাল্টা লাগবে দেখে আমি এই পোর্শনটা রাখছি। আমি জানি এটা আর কি উল্টা পাল্টা লাগে। দেখো খুবই সিম্পল, তুমি ধরো এই পোর্শনটা ধরো ভুলে যাও, ধরো তুমি এই পোর্শনটা মনে মনে করো নাই, মনে করো যে এই যে আমাদের পুরো পোর্শনটা নাই। তুমি বলো তুমি এটা বুঝছো কিনা? মানে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক সবার আগে এ লিখতে হয়, মিউ লিখতে হয়, বি লিখতে হয়, এটা কি বুঝছি? এটা আগে লিখতে হয়, বিটা পরে লিখতে হয়, এটা তো বুঝছি নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা যদি বুঝে থাকি, হ্যাঁ। তাহলে এখন দেখো এই কথাটা মানে এই যে কথাটা ধরো আমি এখানে যদি এভাবে বুঝাই, ধরো আমাদের আছে যে এ মিউ বি, এই কথাটা কি বোঝায়? এর সাপেক্ষে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কিন্তু বোঝায় ওই কথাটা বা এই ওয়ার্ড দ্বারা। তাহলে এখন ওই তো যার সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে কার সাপেক্ষে, মানে মানে এই পড়ার মধ্যে কি এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে দেব এ, তাকে দেব নিচে, আর যার প্রতিসরাঙ্ক তাকে দেব বিতে। ধরো ওই যে যার কাছে 20 টাকা ছিল আর যার কাছে 10 টাকা ছিল, তাহলে আমি যখন বলছি 10 টাকা যার কাছে আছে তার সাপেক্ষে 20 টাকা যার কাছে আছে তার কাছে কত গুণ টাকা আছে, তুমি যে কাজটা করছো তুমি কিন্তু 20/10 করছো। সেম ভাবে যার সাপেক্ষে তাকে আমাদের নিচে দিতে হয়, আর যারটা বের করব তাকে আমাদের মানে উপরে দিতে হয়। তাহলে সেম ভাবে এ মিউ বি সমান সমান কি আসবে? মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। এইভাবে একটু মনে রাখতে পারো। ওকে, ডান। ধরো আমি আরো এক্সাম্পল প্র্যাকটিস করাচ্ছি। ধরো যদি থাকে আমাদের 1 মিউ 2, তাহলে এটা কি দাঁড়াবে? একের সাপেক্ষে, তাহলে মিউ 1 এইখানে, মিউ 2 এইখানে। ধরো আমাদের যদি থাকে যে হলো পি মিউ কিউ, তাহলে কি যাবে? পি মানে এই আমাদের মিউ পিটা নিচে আসবে, মিউ কিউটা মানে মিউ কিউটা উপরে যাবে, মানে যার সাপেক্ষে। ধরো আমি যদি বলি যে বায়োলজি এর ধরো এই এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পল দেওয়ার পর আর আর কোনো প্যাচ লাগবে না। ধরো বায়োলজি, ফিজিক্স পড়তেছি, বায়োলজি মিউ ফিজিক্স, তাহলে কি হবে? যেহেতু ফিজিক্সের অত গুরুত্ব নাই, ফিজিক্স অত অত ভালো সাবজেক্ট, সরি বায়োলজি অত ভালো সাবজেক্ট না, তো বায়োলজি বসে যাবে নিচে, তো মিউ বায়ো উপরে বসে যাবে মিউ ফিজিক্স। ওকে, হয়েছে হয়েছে। ভাই আর 2 মিনিট আছে ক্লাসের। আচ্ছা আমি নিউ লিঙ্ক দিচ্ছি, তোমরা সবাই বের হও।
হ্যালো, এটা আসে না কি জন্য? ওকে, তাহলে শুরু করি নাকি? দেখো, আমি যেটা দিয়েছিলাম যে যার সাপেক্ষ তাকে বসান লাগবে নিচে, আর যারটা বের করব তাকে বসান লাগবে ওপরে। বলো, এখন তো আর সমস্যা হবে না, না? ওকে, আমি পরের টপিকে যাচ্ছি। পরের টপিক বলতে আমাদের এই টপিকই আজকে পড়া। ধরো আমি মেথড টু, ধরো এই জিনিসটা গেছিল আমাদের মেথড ওয়ান। মেথড টু, ধরো তুমি মেথড টু এখন, আচ্ছা মেথড টু এটা পরে বোঝাই, এখন আর কি না বোঝাই, ধরো মাথা যদি পেঁচা গেছে। তোমরা একটাই মনে রাখো, তোমরা ওই দুইটা তিনটা শিখলে তখন মাথা আরো ব্লান্ডার হয়ে যাবে। থাক, একটাই মনে রাখো, আমি আরো দুইটা মেথড, ওটা ধরো পড়ানোর সময় আস্তে আস্তে ম্যাথ করানোর সময় বলবো নি, তখন ধরো মানে আরো ক্লিয়ার হবে। শোনো, এই জিনিসপাতি গুলো ম্যাথ করলে ক্লিয়ার হবে। ম্যাথ করলে এক মানে যদি বলি সব ক্লিয়ার দেখবা। তোমরা যদি স্থির তড়িৎ পড়ে থাকো, বা যদি বলি ওই যে চলতরিতে, ধরো চলতরিতে শান যখন পড়ছো, শান্টের ওই সূত্রগুলো কিন্তু আসলে একটু প্যাচ মানে কখন আমাদের n+1 এবং হলো কখন আমাদের s ইকুয়াল টু মানে s ডিভাইডেড বাই a, মানে সেখানে আমার n-1 বসে। তো সেই জিনিসপাতিগুলো কিন্তু ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা যখন ম্যাথ গুলো করবো না, তখন আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমাদের দেখো এই যে পরম প্রতিসরাঙ্ক, এই পুরো টপিকটা আমাদের শেষ। পরম প্রতিসরাঙ্ক পুরো টপিকটা শেষ। তো এই টপিকটা শুরু করার আগে আমি আর একটু সামারি করে আসি যে আমরা কি কি পড়লাম। ধরো আমাদের এটা একটা মাধ্যম ছিল, ধরো এই পুরোটা ছিল ধরো আমাদের হলো এ মাধ্যম, এটা ধরো ছিল আমাদের বি মাধ্যম। এবং এইখান থেকে যদি কোনো একটা আলো যদি আপতিত হয়, ধরো এটা আমাদের একটা আলো, এই আলোটা আমাদের এই অবিলম্বের সাথে প্রথম মাধ্যমে করছে আইকন, আর প্রতিসরিত হওয়ার পর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হলো আমাদের আর কোণ। তাহলে আমরা কি জানি যে আমাদের এই যে সাইন আই, এই যে আমাদের হলো সাইন আই ডিভাইডেড বাই হইলো সাইন আর, এই যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণ সাইন, সেই দুইটার সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, যাকে আমরা মিউ বলি। তো এই মিউটা যেহেতু আমরা কার সাপেক্ষে বলতেছি, যে এর সাপেক্ষে বি, বা বা ধরো আমি কি বললাম যে আইটা যেহেতু উপরে আছে, লবে যেহেতু মানে যে পুরো ভগ্নাংশে যেহেতু লবটা আমাদের আগে থাকে, তাহলে এইখানে আমরা এ দেব, এইখানে আমরা বি দেব। ওকে, লবের জন্য লব আগে আছে বলে এটা আগে, ধরো এটা যেহেতু আমাদের এ মাধ্যম ছিল, এই পুরোটা যেহেতু আমাদের এ মাধ্যম ছিল, আর এই পুরোটা যেহেতু আমাদের বি মাধ্যম ছিল, তাহলে আমাদের এ মিউ বি পুরোটা কিন্তু আমাদের সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আচ্ছা, এটা ধরো আমাদের 1 নম্বর সমীকরণ। একটু আগে কি শিখলাম যে এ মিউ বি, সমান সমান কি শিখছি? এ মিউ বি বলতেছে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এর সাপেক্ষে, তাহলে মানে কি এর সাপেক্ষে মানে এ বসে যাবে নিচে, বায়োলজির সাপেক্ষে তাহলে বায়োলজি বসে যাবে কিন্তু নিচে, ফিজিক্স বসে যাবে উপরে। তাহলে এর সাপেক্ষে মানে কি মিউ এ, আর এখানে বসে যাবে হলো মিউ বি। তাহলে দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। দেখি বলো তো, 1 আর 2 কি সেম জিনিস না? 1 আর 2 এই মানে এইটুকু যে কথা, এইটুকু কিন্তু একই কথা। তাহলে আমি এই মানটা এই মানে এইখানে বসাতে চাচ্ছি, তাহলে যে মানে এইখানে যদি বসাই, তাহলে দেখো এখানে কি আসে, যে আমাদের হলো সাইন আই, এটা লিখে রাখি যে আহ একে মান বসিয়ে, একে মান বসিয়ে, ওকে, 1 নম্বর সমীকরণে আমরা মান বসাচ্ছি।
আমি আগে সূত্র ডেরিভেশন করতেছি, ডেরিভেশন করার পরে মনে রাখার ট্রিক গুলো আর আর কি বলে দিব না। ওকে, তাহলে দেখো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান এ আমাদের মিউ বি, তাহলে আমাদের মিউ বি ডিভাইডেড বাই হলো মিউ এ। এটা আমাদের আরেকটা সূত্র, এই জিনিসটা আমাদের আরেকটা সূত্র। তাহলে দেখো এটা এখন মনে রাখবে কেমনে? মনে রাখার জন্য দেখো এই যে আমাদের এ মিউ বি, এটা লেখো সবার আগে। এর বাম পক্ষে কি দিবা? যেহেতু এ মাধ্যমে সাইন আই কোণ উৎপন্ন করছে, তাহলে সাইন আই, আর বি মাধ্যমে যেহেতু আর কোণ উৎপন্ন করছে, তাহলে এইখানে হলো আমাদের সাইন আর। আর এইটা এখন যদি আমরা ওই মিউ এর সাপেক্ষে যদি লিখি, এ মিউ বি মানে কি এ মাধ্যমের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে নিচে, যার প্রতিসরাঙ্ক সে আমাদের উপরে। তাহলে আমাদের দেখো এইভাবে কিন্তু আমি সত্যটা মনে রাখতে পারি। এখন তুমি যদি এখন আমাদের ধরো কোনো কোনো ম্যাথে ডিরেক্ট এই লাইনটা লাগবে, ডিরেক্ট আসলে এই জিনিসটা কোনো কোনো ম্যাথে লাগে, তো এটা আমরা এখন মনে রাখার, দেখো যদি বলি মনে রাখার না, খালি একটু অবজারভেশন বারবার যদি একটু লেখো, তাহলে ধরো আমাদের এই ই হয়ে যায় আর কি, মোটামুটি মুখস্থ হয়ে যায়। বা এটার একটা একটা মনে রাখার ট্রিক আছে। দেখো আমি যদি এই জিনিসটা ধরো তোমাদের এটা বানাতে মানে এই মানে বাই চান্স ধরো আমি মনে করলাম তোমাদের এটা বানাতে কষ্ট হচ্ছে, তাহলে একটা কাজ করো, তুমি এই জিনিসটা একটু আড়াআড়ি গুণ করে দাও। এই জিনিসটা দেখো ধরো এই জিনিসটা আমি একটু ধরো পরে পেতে যাই। আচ্ছা, পরে পেতে যাওয়া লাগবে না, তুমি এই জিনিসটা একটু গুণ করো, এই জিনিসটা একটু একটু আড়াআড়ি গুণ করলে দেখো তো কি হয়। মিউ এ সাইন আই, মিউ এ সাইন আই, মিউ বি, এইটা আমাদের সাইন আর। ওকে, দেখো এখন এই জিনিসটা দেখো মনে রাখা কিন্তু তুলনামূলক সহজ। কারণ কি, আমি মিউ এর সাথে এ মাধ্যমের অ্যাঙ্গেল সাইন অনুপাত গুণ করতেছি, মিউ বির সাথে বি মাধ্যমের যে অ্যাঙ্গেল তার সাইন অনুপাতটা গুণ করতেছি। এই দেখো মিউ এ সাইন আই, মিউ বি সাইন আর। বলো এখন কি মনে থাকবে? হ্যালো? আচ্ছা, কোনো টেনশন নাই আমরা। হ্যাঁ। আচ্ছা, আমরা দেখো আস্তে আস্তে যখন আরো আর কি এক্সাম্পল পড়বো, তখন দেখবা আর প্যাচ লাগবে না, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি বলো তো, এটা সমান্তরাল হবে। ওকে, তোমরা হেডলাইন চেঞ্জ করো, হেডলাইন দাও। আমি শেষ করব ক্লাস, তার আগে ধরো এই শেষের দিকে দুই একটা জিনিস একটু আছে, এগুলো একটু পরে দিই। তোমরা হেডলাইন দাও যে সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ তলে আলোর প্রতিসরণ। সমান্তরাল, সমান্তরাল বানান ঠিক আছে না? হ্যাঁ, সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ তলে আলোর প্রতিসরণ। সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ তলে আলোর প্রতিসরণ। তোমাদের তোলা হয়েছে? তোলা হলে একটা হ্যান্ড রেজ করো, তাহলে আমি শুরু করি। আচ্ছা, আমি রেকর্ড চালু করছি তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চালু করছি। আচ্ছা, একটু হ্যান্ড রেজ করো। ধরো ধরো। সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ তলে আলোর প্রতিফলন। ওকে, আলোর আলোর হলো প্রতিসরণ। তো দেখো এটা সবার আগে আমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রামটা ধরো আমি এইখানে আঁকতেছি। আগে ডায়াগ্রামটা সবার আগে আঁকি। ধরো আমাদের এটা, ধরো আমাদের একটা মাধ্যম, ধরো এটা আমাদের হলো প্রথম মাধ্যম। ওকে, প্রথম মাধ্যম ধরো, তারপরে এটা আমাদের ধরো একটা দ্বিতীয় কি হলো, ধরো এই পুরোটা ধরো আমাদের প্রথম মাধ্যম। তারপর ধরো এই পুরোটা আমাদের ধরো দ্বিতীয় মাধ্যম। তারপরে আমি আরেকটা মাধ্যম রাখতেছি, ধরো এই পুরোটা আমাদের হলো তৃতীয় মাধ্যম। ওকে, এখন জিনিসটা যদি বলি কিরকম হচ্ছে, যে ধরো তুমি একটা গ্লাস নিলা, তুমি ধরো একটা গ্লাস, ধরো একটা 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 ধরো গ্লাসের পাত নিছো। তো গ্লাসের পাতটা ধরো আমাদের যদি এই পোর্শনের দিকে যদি হয়, এইরকম টাইপ যদি হয়, এরকম টাইপ যদি হয়, ধরো এটা আঁকার দরকার নাই। ধরো এই গ্লাসে ধরো তোমাদের যে চোখের যে আর কি চশমাটা আছে, সেই চশমাটাই কিন্তু আমরা এই টাইপের ধরো দেখে খুব একটা যে তারা মোটা তা না, কিন্তু আমরা যদি জুম করি, জুম করলে কিন্তু একটু মোটা মনে হবে। তাহলে ধরো আলোটা পড়তেছে, পড়ার পর কি হবে, একটু প্রতিসরিত হবে, প্রতিসরিত হয়ে কিন্তু একটু বেঁকে যাবে, বেঁকে যেয়ে কিন্তু বেঁকে যেয়ে কিন্তু সে আবারও কিন্তু প্রতিসরিত হবে। তো সেই জিনিসপাতিটা আমরা একটু মানে এই এই যে যে আর কি পুরো যে চিত্রটা আছে, সেই চিত্রের সাহায্যে একটু আর কি দেখবো। ওকে, মানে আমি এখানে মাল্টিপল বা বা বলা যায় অনেকগুলো মাধ্যম রাখতেছি, অনেকগুলো মাধ্যম রাখতেছি।
ধরো এটা আমাদের হলো প্রথম মাধ্যম, ধরো এটা আমাদের হলো এ মাধ্যম, এটা আমাদের হলো বি মাধ্যম, এটা আমাদের হলো সি মাধ্যম, এটা আবারও হলো এ মাধ্যম। মানে জিনিসটা যদি আমি একটা গ্রাফিক্যাল বা যদি একটা প্র্যাকটিক্যাল নলেজ দিই, যে ধরো এটা আমাদের ধরো একটা গ্লাস, এই গ্লাসের এতটুকু একটা মাধ্যম আছে, এতটুকু একটা ধরো কম টাকার গ্লাস আছে, বা ধরো অত শক্ত গ্লাস নাই, পরের টুকু ধরো এই আমাদের অনেক শক্ত বা অনেক ঘন একটা গ্লাস। তাহলে এইখানে যদি আলো আপতন্ত হয়, যদি আলো যদি ফেলি, তাহলে আলোটা কিন্তু প্রথমে পড়বে, একবার প্রতিসরিত হবে, তারপর আরেকবার প্রতিসরিত হবে, তারপর কিন্তু তারপর আরেকবার কিন্তু প্রতিসরিত হবে। তো সেইটাই ধরো আমরা একটু এই মানে এই পুরো পজিশনে একটু যদি এই পুরোটা দেখি না, ধরো আমরা এখন ওই জিনিসটা, এই যে পুরো মেকানিজমটা আমরা এখন এইখানে দেখবো। ওকে, এই পুরো পুরো জিনিসটা আমরা এখন এইখানে দেখবো। ধরো আমাদের প্রথমে এদের সাদা আলো বের হচ্ছে, ধরো আমাদের সাদা আলোটা আপতিত হইলো, সাদা আলোটা ধরো আমাদের এইভাবে আমি একটু চিত্র রাখি, ধরো আমাদের সাদা আলোটা আপতিত হইলো, তো যেখানে আপতিত হয়েছে সেখানে কি, সেখানে একটা অবিলম্ব, ধরো এটা আমাদের সেই অঙ্কিত অবিলম্ব। তো অবিলম্বের পর যেহেতু এ মাধ্যম থেকে বি মাধ্যমে আপতিত হয়েছে, তাহলে কি আলো একটু বেঁকে যাবে। তাহলে আলো যদি একটু বেঁকে যায়, তাহলে ধরো সেইখানকার আলো আমি ধরো এই চিত্র দ্বারাই দিলাম, ধরো একটু বেঁকে গেল, একটু বেঁকে গেল। আচ্ছা, একটু বেঁকে যাওয়ার পর সি থেকে যখন এতে আসবে, বা বি থেকে যখন সির দিকে যদি বলি বের হইলো, তখনই কিন্তু আলো আবারও আমাদের প্রতিসরিত হবে। তাহলে আবারও যদি প্রতিসরিত হয়, তাহলে সেখানে আবারও একটা ডায়াগ্রাম থাকবে বা একটা অবিলম্ব থাকবে, এটা ধরো আমাদের সেই অবিলম্ব, অবিলম্ব থেকে সে আবারও একটু কিছু পরিমাণ বেঁকে যাবে, আবারও একটু, এই ধরো কিছু পরিমাণ বেঁকে গেল, এই যে ধরো কিছু পরিমাণ বেঁকে গেল। ওকে, ধরো কিছু পরিমাণ বেঁকে গেল। বেঁকে যাওয়ার পর একটু একটা জিনিস খেয়াল করো, এইখানেও ছিল এ মাধ্যম, এইখানেও কিন্তু আছে এ মাধ্যম, অর্থাৎ আমরা কিন্তু মাধ্যম দুইটা সেম রাখছি। মাধ্যম দুইটা কিন্তু আমরা এখন এই যে মাধ্যমে ধরো বাতাস মাধ্যমে ফেললাম, সেখান থেকে আমাদের গ্লাসের মধ্যে দুইটা গ্লাসে প্রতিসরিত হইলো, তারপর তারপর আবারও বাতাস মাধ্যমে বের হলো, যেটা আমরা চোখে দেখতে পাই। চোখে কিন্তু সেখানে একটা লেন্স থাকতে পারে, কিন্তু ধরো সেখানে আমরা দুইটা, ধরো এই যে চোখের যে চশমাটা আছে, ধরো এই যে চোখের চশমা, এই যে ধরো এটা ধরো আমাদের চোখের চশমা, এই ধরো দুইটা চোখের মানে এ আর কি, দুইটা চোখের চশমাকে আমি এক জায়গায় রাখছি, একটা জায়গায় রাখছি, রেখে তারপর আমি আলো ফেলতেছি। তো সেই একটা মেকানিজম আমরা এইখানে দেখতেছি। দেখার পর এই যে এটা যদি এ মাধ্যম হয়, এটাও কিন্তু এ মাধ্যম, এটা যদি এ মাধ্যম হয়, কে আসলো আবার এই অসময়ে? ওকে, তাহলে দেখো আমাদের মানে এই আমাদের এটাও কিন্তু আমাদের যে মানে যে মাধ্যম ছিল, এটাও কিন্তু আমাদের সেই মাধ্যম হয়েছে। তাহলে এখন একটা যে কাহিনীটা ঘটবে, এই যে রশ্মিটা আমরা এইখানে যে পথে পাইছিলাম, এই রশ্মিটাও ঠিক একই অ্যাঙ্গেল করেই প্রতিসরিত হবে, একই অ্যাঙ্গেল করেই যদি বলি প্রতিসরিত হবে। ওকে, একই অ্যাঙ্গেল করে প্রতিসরিত হবে, কারণ কি তাদের মাধ্যমটা সেম। ধরো এই জিনিসটা আমি সিনারিওর মাধ্যমে বা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে আরো একটু ভালো করে বোঝাচ্ছি। ধরো এটা আমাদের এই মাধ্যমের, এটা ছিল বলা যায় এখানকার আহ, অবিলম্ব ছিল, এটা ধরো আমাদের এখানকার অবিলম্ব। ধরো আমাদের এইখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ধরো আমি বলে দিলাম I1, তাহলে এইখানে যে প্রতিসরিত হবে সেটা ধরো আমাদের R1। এইখানে তোমরা একটু বোঝো কিনা, তাহলে আমি একটু একটু তোমাদের জন্য ধরো একটু কাছে নিয়ে আসলাম। ধরো এটা যদি R1 হয়, এই রেখা, এই রেখা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা R1 হলে কিন্তু এই অ্যাঙ্গেলটাও R1। কেন R1? কারণ কিন্তু তারা পরস্পর একান্তর কোণ, তারা কিন্তু পরস্পর একান্তর কোণ। তাহলে এটা কিন্তু আমাদের যাবে হলো R1। ওকে, আচ্ছা, এখন এই যে নীল আলো আপতিত হচ্ছিল, অন্য একটা মাধ্যম পাইছে, তারপর আলোটা কিন্তু একটু বেঁকে গেছে। তাহলে বেঁকে গেলে আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা ধরো আমাদের, এই অ্যাঙ্গেলটা ধরো আমাদের R2, আর এই যে অ্যাঙ্গেলটা যদি একান্তর কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরো আমাদের R2। ওকে, এখন যেহেতু আবারও এ মাধ্যম আমি মানে যেহেতু আবারও ধরো এ মাধ্যমটা ফিরে পাইছি, তাহলে কি বললাম, যে এই রেখাটা যেভাবে বের হবে, এই রেখাটাও ঠিক একইভাবে বের হবে। তাহলে এই রেখার এই অ্যাঙ্গেলটা অবিলম্বের সাথে অ্যাঙ্গেলটা যদি I1 হয়, তাহলে এই রেখারও অবিলম্বের সাথে অ্যাঙ্গেলটা এইখানেও আমাদের I1 এ হবে। বলো এতটুকু কি বুঝতে পারছি নাকি বুঝিনি এতটুকু? হ্যালো? বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন
আমরা দেখো যদি ওই যে সূত্রগুলো যেভাবে আমরা পড়লাম সেই সূত্রগুলো যদি আমরা এখন এই মানে এইখানে যদি অ্যাপ্লাই করি, দেখো এ আর বি, তাহলে কিন্তু এই প্রশ্ন লেখা যায় কি এ মিউ বি, মানে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক যদি আমি বের করতে চাই, তাহলে ধরো আমি অ্যাঙ্গেল দ্বারা একটু রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। অ্যাঙ্গেল দ্বারা যদি আর কি রিপ্রেজেন্ট করি, যেহেতু এটা আগে আছে তাহলে কি যাবে সাইন আই ওয়ান, এখানে যাবে কি যে সাইন আই ওয়ান, এবং আর ওয়ানটা যেহেতু পরে আছে তাহলে এখানে যাবে কি সাইন আর ওয়ান। ওকে, তাহলে এ মিউ বি তোমরা দেখো ওই একটু আগে যে সূত্রগুলো শিখছিস তার তার কিন্তু আমাদের মতো নেই, যেহেতু আমাদের এটা আগে আছে, তার মানে কি লব আমাদের আগে থাকে, লব আগে থাকলে কিন্তু সেটা আমাদের আগের কোণ সাইন আই ওয়ান, আর পরটা হলো সাইন আর ওয়ান। ধরো আমি যদি এখন বি মিউ সি লিখি, যে আমাদের হলো বি মিউ সি লিখতে গেলে কিন্তু দেখো এটা হলো আমাদের আপতন কোণ, এটা হলো আমাদের প্রতিসরণ কোণ, তাহলে আগে কোনটা আছে বি মাধ্যমের কোণটা কিন্তু আমাদের এখানে যাবে সাইন আর ওয়ান, আর এখানে যাবে কিন্তু সাইন আর টু। সেম ভাবে আমি অনুরূপ ভাবে যদি পরেরটা না বুঝে যদি ডাইরেক্ট লিখি যে বি মিউ এ সমান সমান, কিন্তু দেখো যেহেতু সি মিউ এ, যেহেতু সিটা আগে আছে, সি মাধ্যমের কোণটা কিন্তু আমাদের আর টু, তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় হলো সাইন আর টু ডিভাইডেড বাই এইটা আমাদের সাইন এইটা আমাদের আই ওয়ান। ওকে, এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, একে 1 নম্বর সমীকরণ দেব, একে 2 নম্বর সমীকরণ দেব, একে আমি 3 নম্বর সমীকরণ দেব, দিয়ে আমি এখন এই তিনটা একটু গুণ করতে চাই। দেখো এই তিনটা গুণ করলে কি হয়, ধরো আমি এখানে একটু ছোট করে তিনটা যখন আমি একসাথে যখন গুণ করি তখন দেখো একটা ফর্মুলা আসবে, ওই ফর্মুলাটাই আর কি ডেরাইভ করা আমার এতটুকু এই আর কি গল্প ছিল কথা। দেখো এ মিউ বি, বি মিউ সি, সি মিউ এ, তুমি যদি এখন একটু গুণ করো, গুণ করার জন্য দেখো আমি এইগুলা আমার এখানে তো পিসি আছে, তোমরা পুরোপুরি লিখবা, তোমরা এই চোরাই বুদ্ধি কিন্তু করবা না, তোমরা পুরোপুরি লিখবা। ওকে, আমি এখানে চুরি করে তাড়াতাড়ি লিখি। এই আমরা এমনিতেও করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো কথা। ওকে, ওই আর কি তোমরা লেখো, আমি ততক্ষণ এটা সাজাই। আর এই যে লাস্টের যেটা হলো এটা কপি এইখানে আমাদের আসলো। ওকে, এখন দেখো এই পুরোটা আমি একটু ছোট করি, তাহলে আমার স্লাইডে থাকবে নি। আচ্ছা, দেখো এই 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 যে পুরো যে গুণ, পুরো গুণের মধ্যে দেখো এই যে মানে যদি বলি কাটাকাটি করে কিন্তু সব কাটাকাটি যায় না, আর ওয়ান কাটা, আর টু কাটা, আই ওয়ান কাটা, মানে গুণ করে কোনো কিছুই থাকে না। ওকে, গুণ করে এখানে কোনো কিছুই থাকে না। তো তবুও আমরা একটা দেখো আমরা একটা লাইন পাচ্ছি, একটা ফর্মুলা পাচ্ছি, একটু ওয়েট করো তো, একটু একটা ফর্মুলা বোধহয় পাচ্ছি। এই ফর্মুলাটা একটু খেয়াল করো তো, ফর্মুলাটা কেমন। ফর্মুলাটা কিন্তু আমাদের এই যে এ মিউ বি, বি মিউ সি, সি মিউ এ সমান সমান ওয়ান, এটা আমাদের একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। ধরো 3টা থেকে 4টা মাধ্যম দেওয়া থাকবে, তো সেইখান থেকে ধরো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে, বলে দিবে যে তার অন্য মাধ্যমের প্রতিসরাঙ্কটা যদি বলি কত, তো সেই টাইপের ম্যাথ আমরা সামনে দেখবো। ওকে, সামনে আমাদের সেই টাইপের কিছু ম্যাথ আছে, তো সেই ম্যাথগুলো আমরা দেখব। ওকে, এখন ধরো আমি পরের টপিকে যাচ্ছি। পরের টপিকে ধরো আমাদের নতুন একটা পেজে যাই। পরের টপিক বলতে ধরো আমাদের ক্লাস শেষ, এখন আমি একটা খালি ম্যাথ করাবো, একটা ম্যাথ করে খালি আর কি তোমাদের দেখাবো যে ম্যাথগুলো আসলে কেমনে করে। তার আগে দেখো আমরা আরেকটু কথা বা একটু সামারি করে আসি যে আমরা কি কি পড়লাম। এ মিউ বি, এটা সমান সমান কি, এটা সমান সমান হলো আমাদের মিউ এ, না ভুল হলো, অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাইন আই, আর এখানে বসে যাবে কি সাইন আর। কিন্তু মিউ এর সাথে মানে যদি আমি মিউ এর সাপেক্ষে যদি লিখতে চাই, তাহলে এ মিউ বি এর সাপেক্ষে, তার মানে কি মিউ এ, এ আমাদের হলো মিউ বি। ওকে, তো এটা কিন্তু আমাদের একটা ফর্মুলার মধ্যে পড়ে, এই ফর্মুলা থেকে কিন্তু আমরা অনেক কিছুই আর কি মানে অনেকগুলো ম্যাথ করব। তার আগে মানে এবং ধরো তারপরে আমরা একটা জিনিস দেখি যে ধরো আহ, ধরো আমাদের এটা যদি হালকা মাধ্যম হয়, এটা যদি হালকা মাধ্যম হয়
তাহলে আলো ধরো আমাদের এই পথে আসতেছে, আলো ধরো এই পথে আসতেছে, তাহলে আলোর কোন পথে যাওয়ার কথা ছিল? আলোর কিন্তু যাওয়ার কথা ছিল যে ধরো আমাদের এই যে সরলরৈখিক পথে আলোর যাওয়ার কথা ছিল, এই যে স্ট্রেট লাইন পথে আলোর যাওয়ার কথা ছিল, কিন্তু আলো কিন্তু সেই পথে যায় না, না গিয়ে ধরো এটা যদি আমাদের ঘন মাধ্যম হয় তাহলে আলো কি হবে? আলো অবিলম্বের দিকে একটু বেঁকে যাবে। তাহলে অবিলম্বের দিকে বলতে সে আমাদের মানে সে আমাদের অবিলম্বের দিকেই কেন গেল? সে অবিলম্বের বলা যায় যে বাম দিক মানে অবিলম্বের দিকে আসবে নাকি বিপরীত দিকে যাবে, সেটা তো আমাদের একটা কনসার্ন। তাহলে সেই কারণে একটা কথা, আলো যখন হালকা থেকে ঘনর দিকে যায়, আলো যখন হালকা থেকে ঘনর দিকে যায় তখন আলো অবিলম্বের দিকে বেঁকে যায়, তখন আলো অবিলম্বের দিকে বেঁকে যায়, অর্থাৎ তখন অবিলম্ব এই বরাবর অবিলম্বের দিকে আলোটা বেঁকে যাবে। ওকে, এইখানে ধরো আমি লিখি আলোটা আমাদের অবিলম্বের দিকে বেঁকে যাবে, এখানে আলোটা অবিলম্বের এই যে দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে। কিন্তু যদি উল্টা কেস ঘটে, ধরো আমি যদি এখানে উল্টা কেস যদি বলি, যে ধরো আমাদের এই ডায়াগ্রামটা আছে, কিন্তু জাস্ট আমি চেঞ্জ করে দিলাম যে এইখানে আমি বসে দিলাম হলো হালকা, এইখানে আমি বসে দিলাম হালকা, আর এইখানে বসে দিলাম আমি হলো ঘন, মানে জাস্ট উল্টে দিলাম। তাহলে উল্টে দিলে কিন্তু কাহিনীও উল্টার মতো ঘটে যাবে। তাহলে আলো আগে যেখানে ঘন মানে হালকা থেকে ঘনতে যাওয়ার সময় কি হয়েছে? অবিলম্বের দিকে বেঁকে গেছে। এখন আর সে অবিলম্বের দিকে বেঁকে যাবে না, সে এখন অবিলম্বের বিপরীত দিকে বেঁকে যাবে, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা হয়ে যাবে তখন আমাদের প্রতিসরিত রশ্মির যদি বলি দিক। তো তোমরা এটা একটু নোট করে রাখো, প্লাস বুঝে নাও, মেইন কথা হলো বুঝে নাও, কারণ এইগুলো নোটের থেকেও বড় কথা বোঝা লাগবে। এইগুলো ডিরেক্ট আমাদের এমসিকিউতে আসবে, মানে যদি বলি একদম সরাসরি এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসলে তো এই ম্যাথগুলো আসলে ম্যাথ বা যদি বলি থিওরিগুলো আসলে পারা লাগবে, যে আলো হালকা থেকে ঘনর দিকে গেলে আলো অবিলম্বের দিকে হেলে যায় নাকি বিপরীত দিকে মানে যদি যায়, তাহলে আমাদের যদি বলি কথা হলো হালকা থেকে ঘনর দিকে আসলে আমাদের অবিলম্বের দিকে যায়, আর ঘন থেকে হালকার দিকে গেলে অবিলম্বে বিপরীত দিকে যায়। বুঝছি এতটুকু? এতটুকু ক্লাস কি বুঝছি? হ্যালো, একটু মাইক অফ মানে একটু মাইক চালু করে বলো যে বুঝতে পারছি কিনা এতটুকু। হ্যাঁ ভাইয়া। ওকে, ওকে, ওকে। আমরা এখন কয়েকটা খালি ম্যাথ করব, 2 থেকে 3টা। এই একটা ম্যাথে আজকে করব, একটা ম্যাথ করে আমরা ছুটি দেবো। ওকে, আর বেশি কিছু পড়াবো না। এই একটা খালি ম্যাথই করব, কারণ দেখো এই ম্যাথটা তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেলে আসছিল, ওই জন্য আমি এই ম্যাথটাই করাই। আমরা এইখানে দেখো অনেকগুলো রাখছি, রাখা আছে ম্যাথ, এগুলো মানে যদি বলি এমসিকিউ ম্যাথ, এই প্রত্যেকটা জিনিস আছে। তো এই প্রত্যেকটা আমি আজকে শেষ করতে আমি মনে করছিলাম পারবো, কিন্তু হয়নি। আর মানে ওই ওই আর কি ঠিকই আছে, মানে যতটুকু থিওরি পড়াতে ছিল কথা, থিওরি শেষ, খালি আমাদের এখন ম্যাথগুলো করা লাগবে। ওকে, তো এই ম্যাথগুলো আমরা কালকে করব, ম্যাথগুলো আজকে না। তো ম্যাথগুলো খালি একটা ম্যাথ আমরা মানে এই খালি আজকে করি, করার পর বাকি ম্যাথগুলো তোমরা পারো কিনা সেগুলো একটু খেয়াল করবা, করার পর একটু আমাকে জানাবা যে এই ম্যাথগুলো পারি নাকি পারি না। আমার ফোনে নাই টাকা, আমাকে দেয় হলো মিস কল ভাই। মানে দেখো কি বলছে, পানির সাপেক্ষে কাচের প্রতি সরাঙ্ক। দেখো এই পুরো পুরো কোশ্চেনটা একটু আগে পড়ো, কি বলছে? পানির সাপেক্ষে কাচের প্রতি সরাঙ্ক। দেখো কার সাপেক্ষে? পানির সাপেক্ষে। পানির সাপেক্ষে কাচের প্রতি মানে এই আর কি কাচের প্রতি সরাঙ্ক। তাহলে পানিকে ধরো আমি ডাব্লু বললাম, তাহলে পানির সাপেক্ষে কাচের প্রতি সরাঙ্ক ধরো আমি গ্লাস, এই কাচকে বললাম গ্লাস, সেটা বলে দিচ্ছে কত? 9/8। তাহলে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? যেহেতু পানির সাপেক্ষে, তাহলে কিন্তু মিউ ডাব্লু বসে দেবে আমাদের নিচে, তাহলে মিউ ডাব্লু আর এই তো মিউ জি সমান সমান কত বসে দেবে? 9/8। ওকে, এটা ধরো আমাদের 1 নম্বর সমীকরণ। পরেরটা দেখো কি বলছে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তার মানে কি এয়ারের সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? কাচের প্রতিসরাঙ্ক, যেটা হলো আমাদের 3/2। তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু লেখা যায় যে মিউ জি ডিভাইডেড বাই মিউ এ সমান সমান 3/2। এটা ধরো আমাদের 2 নম্বর সমীকরণ। তোমার কাছে চাইছে কি? তোমার কাছে চাইছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত। তাহলে বায়ুর সাপেক্ষে মানে কি? তোমার কাছে চাইছে এ মিউ, দেখো যার সাপেক্ষে সে বসে দেয় আগে, এ মিউ ডাব্লু। তোমার কাছে এ মিউ ডাব্লু চাইছে, তাহলে এ মিউ ডাব্লু কিন্তু কি আসবে আমাদের? মিউ ডাব্লু ডিভাইডেড বাই মিউ এ, তাই না?
যেহেতু আমাদের মিউ এ যার সাপেক্ষে সে বসেছে নিচে, মানে তোমার কাছে এই পুরো জিনিসটার ভ্যালু জানতে চাইছে। এখন দেখো খুবই সিম্পল, আমরা যদি একটা কাজ করি, এই ধরো আমাদের মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ এ, তাহলে একটা কাজ করি, এই রাশিটাকে একটু উল্টে দিই। এই জিনিসটাকে যদি একটু যদি উল্টে দেওয়া হয়, তাহলে দেখো কি হয়ে যায়, যে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি সমান সমান হলো 8/9। জাস্ট একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর ধরো এটা আমাদের 3 নাম্বার সমীকরণ হয়েছে। এখন দেখো 3 আর 2 যদি তুমি মাল্টিপ্লাই করো, অর্থাৎ যদি গুণ করে দাও, যদি 3 আর এই যে 2 যদি গুণ করে দাও, তাহলে দেখো তো আমাদের মিউ জি কাটাকাটি যায় বা ধরো সমস্যা হয়, তাহলে আমি এখানে লিখে দিই যে দেখো আমাদের কি আসতেছে, যে মিউ ডাব্লু এই আমাদের মিউ জি সমান সমান হলো মিউ জি ডিভাইডেড বাই মিউ এ সমান সমান কত, আমাদের হলো 3/2 আর হলো আমাদের 8/9। এই মিউ জি কাটাকাটি, তারপর দেখো কি আসে, মিউ ডাব্লু ডিভাইডেড বাই মিউ এ সমান সমান 3 কাটাকাটি 2 4, এটা হয়ে যাবে হলো 4/3। তাহলে 4/3 এই তো দেখো যেটা আমাদের এখানে আছে, এইখানে আছে ধরো আমাদের তো এই নাম্বারটা অ্যান্সার 4/3। ওকে, এখন এই কোশ্চেনে একটা ট্রিক আছে, দেখো এই কোশ্চেন আসলে সলিউশন করার দরকার ছিল না, কারণ দেখো 4/3 মানে কি, 4/3 মানে কি, দেখো হলো 3 কে 4 দ্বারা ভাগ দেওয়া লাগে, তাহলে একবার যাবে, একবার গেলে হলো এখানে 3, একবারের জন্য 0.3, তারপর এখানে 0, তার মানে কি 1.33। দেখো আমাদের 4/3 ক্যালকুলেটর ছাড়া কিন্তু আছে 1.33, এবং পানির প্রতি সারাঙ্ক সেটা কিন্তু প্রত্যেকটা বইয়ে আমরা ছোট থেকে পড়ে আসতেছি 1.33। তো এই জিনিসটা যারা ম্যাথ করে বের করছে মনে করছে যে আমি তো খুব মানে চান্স পেয়ে গেছি, আমি এই আমি সেই, তারা আসলে চান্স পায়নি, কারণ এটা যদি বলি অপশনের মধ্যেই ছিল, অপশনের মধ্যেই 1.33 ছিল, তার মানে এটা তোমার ম্যাথ করার দরকার নাই। কিন্তু বাবা কথাটা হইলো, যদি এরা যদি একটা প্যারালাল ইউনিভার্সের ক্ষেত্রে হইতো, ধরো যদি আমাদের এমন একটা ইউনিভার্স যেখানে আমাদের ধরো পানি আমাদের 1.33 না, তখন কিন্তু ম্যাথ লাগতো, তখন এই রিয়াল পদ্ধতি ম্যাথ করা লাগতো। তখন ধরো এটা আমাদের 9/8 বদলে ধরো অন্য একটা কিছু থাকলো, ধরো আমাদের p/q থাকলো, তারপরে এটা ধরো আমাদের হলো x/y থাকলো। তো তখন কিন্তু আমাদের এই পুরো ম্যাথ করেই কিন্তু করা লাগবে। বলো তোমরা ম্যাথটা আসলে বুঝছো কিনা? তোমরা যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে আমি ক্লাস শেষ করব, না বুঝে থাকলে তাহলে আমি বলতেছি যে আরো কি কি বুঝছি। হ্যালো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে ক্লাসের খালি তোমরা 2 জন, বাকিগুলো চলে গেছে। আচ্ছা তাহলে ক্লাস তাহলে এইখানে রাখি, ম্যাথ পড়াবো না আজকে, বুঝছো? ওই জন্য আজকে এতক্ষণ পড়ালাম, ম্যাথ আজকে আর পড়াবো না, কালকে সকালে পড়াবো। তাহলে কি শেষ করব? ঠিক আছে ভাইয়া, ধন্যযোগ। ধন্য যোগ, ওকে ঠিক আছে পড়ো। আর এই ধরো আমি স্লাইড দিচ্ছি, তো স্লাইডের কিছু জিনিস, এই যে কিছু জিনিস ফাঁকাই থাকবে, এই ফাঁকাগুলো কালকে পড়াবো। ধরো এই যে প্রতিসরণ আলোর যে বেগের যে সম্পর্ক, এই একটা টপিকই খালি আজকে পড়ানো হলো না, তাছাড়া সবকিছু পড়ানো হয়েছে। এই ম্যাথগুলো আমরা কালকে সলিউশন করে নেক্সট টপিকে যাব, যেটা আমাদের বোধহয় লেন্স বোধহয় পড়া লাগবে সামনের দিন। আমি আর কি দেখি বই কোন টপিক আছে সামনের দিন, সেটা আর কি পড়াই দেবেন। ওকে, তাহলে থাকো, আল্লাহ হাফেজ। আর ক্লাস ঠিক মতো নোট কইরো, পড়াশোনা কইরো, আর একটু বই পড়ো, বই একটু টাচ রেখো, যা যা পড়াচ্ছি সেগুলো কিন্তু বইয়ে আছে। তোমাদের লেকচার কিন্তু আমি বই দেখে দেখেই পড়াচ্ছি, আমি কিন্তু ধরো আমার আহামরি কোনো কিছু পড়ে না, প্লাস কোনো টিচারই আহামরি কোনো কিছু পড়ে না, ওই বইয়ের জিনিসপাতি একটু সহজ করে পড়ায়, তো আসলে সেই কারণে বইটাকে বেশি ভালো করে পড়া লাগবে। ইসাক স্যারের বই, তপন স্যারের বই, সেই দুটো একটু ভালো করে পড়ে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে থাকো, আল্লাহ হাফেজ। তোমরা ভালো করে পড়াশোনা করো, টাটা।